1.5 বছরের চুক্তিতে বিয়ে করতে হবে আমাকে, তার বিনিময়ে আপনার যত লক্ষ টাকা লাগে আমি দিব, সমস্যা নেই। শুধু 1.5 বছর আমার সাথে থাকবেন আপনি। এই 1.5 বছরের মধ্যে আমার একটা সন্তান হবে, আর আমার সন্তানের যখন 8 মাস বয়স হবে তখন আপনি আপনার পথে, আমি আমার মতো। আপনাকে আমি জোর করব না। এই যে এটা আমার কার্ড, যদি মনে হয় আপনি আমার শর্তে রাজি তাহলে আমাকে ফোন করে জানাবেন। দোস্ত তুই থাক, অফিস সামলা, আমি একটু আমার ফ্ল্যাটে যাব। মিস্টার আব্রাহাম, আপনি কি একটা মেয়ের অসহায়তার সুযোগ নিতে চাচ্ছেন? আপনি যখন দেখলেন একটা মেয়ে অসহায় হয়ে পড়েছে, তখন আপনি তাকে এত বাজে একটা সিদ্ধান্ত দিয়ে বসলেন। ওয়াও, সো মিস ফারিহা রাইট, আপনি আমাকে কথা শোনাতে আসবেন না প্লিজ। আমি কি আপনাকে জোর করেছি? আর আপনার কি মনে হয় কোনো বড়লোকের মেয়ে আমার প্রস্তাবে রাজি হবে? না, হবে না। সেজন্য আপনার মতো অসহায় মানুষদের বলতে বাধ্য হলাম আমি আমার সিদ্ধান্ত জানাতে আসছি। এখন বাকিটা আপনি আপনার মন যা বলে তাই মানবেন। কিন্তু আপনি যে অসহায়তার সুযোগ নিচ্ছেন সেটা কি জানেন? এমন একটা পর্যায়ে আপনি আমাকে এই কথাটা শোনালেন। আপনি তো ভেবে নিচ্ছেন আমি রাজি হব, কারণ আমার যে টাকার দরকার। হ্যাঁ, ধরতে পারেন আমি আপনার অসহায়তায় সুযোগ নিলাম। সো আপনার টাকার দরকার হলে আমার কথা মানবেন, না হয় না। আমি সময় ওয়েস্ট করা পছন্দ করি না। আয়ান, হাহা, তুই ইন্টার পাশে মিস ফারিহাকে কি চাকরি দিবি? আমিও দেখি কেলাম থাক। আপনি কিন্তু আয়ান স্যারকে হুমকি দিচ্ছেন। কেন এমন করছেন আমার সাথে? আমি তো শুধু একটা জব চাই। প্লিজ আমার সাথে এমন করবেন না। যেখানে যাই সেখানেই টাকা চাই, আর আপনি তো শরীর কিনতে চাচ্ছেন। ফারিহার আর্তনাদ আব্রাহামের কানে পৌঁছায় না। গাড়ির চাবি আঙ্গুলের মাথায় ঘুরিয়ে ঘুরিয়ে অফিসে থেকে বেরিয়ে যায়। আয়ানের পায়ের সামনে বসে ফারিহা নিজের সমস্যার কথা বলে, কিন্তু আয়ান নিজেও কিছু বলতে পারতেছে না। অফিস তো আব্রাহামে তাকে নিজের ভাইয়ের মতো দেখে বলে বসের একটা আসন দেয়। আয়ানের মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে আয়ান আব্রাহামের সাথেই থাকে। ফারিয়া বুঝতে পারে কেউ তাকে ইন্টার পাস করার জব দিবে না। যখন দিবেই না তখন ইন্টারভিউয়ের জন্য তাকে ডাকার কি দরকার ছিল? কেউ কেউ তো আরও বাজে প্রস্তাব দিয়েছে। ভাইটার দিকে তাকিয়ে ফারিয়া আজ এই অবস্থানে। যে ভাই ছোট থেকে মানুষ করলো সেই ভাই আজ অসুস্থ। 10-15 লক্ষ টাকা লাগবে চিকিৎসা হতে, যা টাকা ছিল 2 মাস সব শেষ। ফারিয়া অফিসের রুম থেকে বেরিয়ে একটা রিক্সা ধরে বাড়ির পথে রওনা হয়। আর আয়ান আবারও নিজের কাজে লেগে পড়ে। আব্রাহাম কাহিনী তার নিজেরও ভালো লাগতেছে না। এভাবে কি কোনো মেয়েকে সে পাবে? কিন্তু কিছু করার নেই। ফারিহা আশা বাদ দিয়ে অন্য মেয়ের সেই একটা প্রস্তাব দিতে থাকে। ফারিহা বাসায় এসে ভাইয়ার মাথায় কাছে বসে। মুনির আস্তে আস্তে চোখ খোলে, পিচ্ছি বোনটার দিকে তাকিয়ে বলে, এত দৌড়ঝাঁপ করতে তোকে কে বলেছে? ইন্টার পাস করে ঢাকা শহরে চাকরি নেই। আমি মাস্টার্স পাস, সেজন্য একটা কোম্পানিতে চাকরি হয়েছিল। এখন তো কাজে যেতে পারি না আমি। তুই আর কোথাও যাস না। ভাইয়া, কেন আমাদের বাবা মা নেই? তারা থাকলে তো তোমার এত কষ্ট করতে হতো না। মা কেন আত্মহত্যা করেছিল বলো? তোমার পায়ে ইনফেকশন হচ্ছে দিন দিন। টাকা ছাড়া চিকিৎসা হবে কিভাবে? আমার চিন্তা করিস না, সারাদিন থেকে না খেয়ে আসিস। যা রান্না করে খাবার নিয়ে আয়, আমিও তো কিছু খাইনি। তুমি আমাকে ছোট থেকে মানুষ করেছো ভাইয়া। তুমি অসুস্থ আর আমি বাসায় বসে থাকবো? দিন চলতে হবে তো। মুনির বলার মতো কিছু পায় না। পায়ের ব্যথার কথা বলতেও কষ্ট হচ্ছে। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট থেকে পায়ে এত বড় ক্ষত হবে ভাবতেও পারে নাই সে। এক পা ফুলে আছে, সেখান থেকে মাংস পচার মতো একটা অবস্থা হচ্ছে। পরিচয়: ফারিহা রহমান। ছোটবেলায় বাবা মা মারা যায়। মা আত্মহত্যা করেছে তার বয়স যখন 5, তখন শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে সেই পথ বেছে নেওয়ার তার। ফারিহা বড় ভাই মনির রহমান এইচএসসি পর এবার বোনকে নিয়ে বাড়ি থেকে বড় হতে থাকে। ফারিয়া রান্না করে একটা প্লেটে খাবার নিয়ে মুনিরের রুমে আসে। মুনিরকে দেখে হাত থেকে খাবার প্লেট পড়ে যায়। পায়ের আঘাতের জায়গা ফেটে রক্ত পড়তেছে। মুনির বিছানায় ছটফট করতেছে। ফারিয়া দৌড়ে বাইরে যায়। গাড়ি ঠিক করে এসে মুনিরের সাথে হসপিটাল নিয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর ডক্টর এসে জানায়, 4-5 দিনের মধ্যে অপারেশন করতে হবে মিস ফারিহা, না হলে আপনার ভাইয়ের পা এই জায়গা থেকে খুলে পড়বে। তখন আমাদের কিচ্ছু করার থাকবে না। পা কেটেও ফেলতে হবে প্রয়োজন হলে। তাই আপনি তাড়াতাড়ি টাকা জোগাড় করেন। ফারিহা ভাবার জন্য সময় নেয় না। তার কাছে তার ভালো থাকার থেকেও ভাইয়ের ভালো থাকা বেশি জরুরি। সেখান থেকে রিক্সা ধরে সোজা সেই অফিসে যায়। আব্রাহাম ফারিয়াকে দেখে বসা থেকে উঠে পড়ে। আব্রাহাম ফারিয়াকে এখানে আশা করে নাই। মেয়েটা যেভাবে তার সাথে কথা বলেছিল সকাল, ভেবে তো রাখছে ফারিহা কখনো রাজি হবে না। ফারিহাকে দেখে অবাক হয়ে বলে, আর মিস ফারিহা যে, আপনাকে তো বলা হয়েছে আপনি এই পড়াশোনা দিয়ে আমাদের এখানে কোনো জব পাবেন না। আপনি এখন আসতে পারেন প্লিজ। আমি আপনার শর্তে রাজি আছি, কিন্তু তার আগে আমার ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমার ভাই হসপিটালে ভর্তি আছে। প্লিজ, টাকা না হলে ভাইয়ের চিকিৎসা হবে না।
এখানে মজা করতে আসছেন? সকালে তো খুব কথা শুনিয়ে চলে গেলে। দেখো, তুমি এখন আসতে পারো, আমি অন্যদের সাথে যোগাযোগ করব। প্লিজ স্যার, আমি মিথ্যা বলছি না। আমি আপনার সব শর্তে রাজি আছি। প্লিজ আপনি আমাকে সাহায্য করুন, না হলে আমার ভাইকে বাঁচানো সম্ভব হবে না। এই পেপারে সাইন করো, আর তোমার ভাই কোথায় আছে আমাকে নিয়ে চলো। আয়ান একটা পেপার বের করে আব্রাহামের হাতে দেয়। আব্রাহাম ফারিয়াকে পেপার দিলে পেপার না পড়েই ফারিয়া সই করে দেয়। আব্রাহাম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অবশেষে তার আশা পূরণ হলো। ফারিয়ার সাথে অফিস থেকে বেরিয়ে যায়। ফারিয়া চোখের পানি দেখে আব্রাহাম বিরক্ত হয়। মনে মনে বিড়বিড় করে বলে, মেয়ে মানুষ এত নাটকবাজ কেন? সব সময় তারা নাটক করে। আচ্ছা, তাদের টাকা লোভ কেন এত? টাকা থাকলে কি সুখী হওয়া যায়? এই যে মেয়েটা যে সিদ্ধান্ত নিল, তার আগে একটাবারও ভাবলো না জন্মের পর তার সন্তান মা ছাড়া একা একা বড় হবে কিভাবে? স্যার, এইভাবে দাঁড়িয়ে থাকবেন? ভাইয়া হসপিটালে একা আছে। কি করবেন একটু তাড়াতাড়ি করুন প্লিজ। আমি তো আপনার সব কথা শুনতে রাজি। তাহলে গাড়িতে গিয়ে উঠো, আমি আয়ানের সাথে দেখা করে আসি একটু। সামনের গাড়িতে বসো, আমি আসতেছি। ফারিয়া চোখের পানি মুছে গাড়িতে গিয়ে বসে। আব্রাহাম প্রায় 10 মিনিট পর আসে। পিছনের সিটে গিয়ে ফারিয়ার পাশে বসে। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলে আব্রাহাম ফারিয়ার দিকে তাকিয়ে বলে, আমার একটা কথা জানা হয়নি, তোমার কি মেডিকেল কোনো সমস্যা আছে নাকি? মানে বেবি হতে কোনো সমস্যা হবে না তো? না, আমি সুস্থ। ফারিয়া দাঁতে দাঁত চেপে কথাটা বলে। অসহ্য লাগছে এসব তার। ভাইয়ার জন্য এমন একটা পথ তাকে পা বাড়াতে হবে। সে যদি ভাই জানে তখন কি হবে? আর সে তো এক পুরুষে আসক্ত হতে চায়। তাহলে চুক্তি শেষ হওয়া পর্যন্ত সে কি করবে? ফারিয়ার ধ্যান ভঙ্গ গাড়ির ঝাঁকুনি লাগার জন্য। আব্রাহাম গাড়ি থেকে নামলে ফারিয়া নেমে সামনে হাঁটতে থাকে। আব্রাহাম ডাক্তারের সাথে কথা বলে মুনিরের কাছে যায়। ছেলেটা এক পলক দেখে সেখান থেকে চলে যায়। ফারিয়া থেকে লম্বা নিয়ে কথা বলে, চিন্তা করো না, তোমার ভাইয়ের কাগজপত্র রেডি করব 2-1 দিনের ভিতরে। আমি দেশের বাইরে পাঠিয়ে দিব, সেখান থেকে একদম সুস্থ হয়ে ফিরবে, সমস্যা নেই। 2 বছর সময় লাগলেও আমি সব খরচ দিব। আর এই কয়দিন তোমার ভাইয়া হসপিটালে থাকবে। ধন্যবাদ। আপনি তাহলে যান। আমি বাসায় গিয়ে ভাইয়ার জন্য খাবার নিয়ে যাব রাতে। নাকি আজ থেকে আপনার সাথে থাকতে হবে? ভাইয়া যাওয়ার পর থেকে আমি সেটা নিয়ে কি কিছু বলেছি? তোমার ভাইয়ের কিছু কাগজপত্র লাগবে, আমি তোমার সাথে যাব, চলো। আর ওখানে বাসা ছেড়ে দিবে তুমি, কারণ তোমার ভাইয়া তো এখন বাসায় ফিরবে না, আর তুমি আমার সাথে থাকবে। আচ্ছা। ফারিয়ার সাথে আব্রাহামও তার ফ্ল্যাটে যায়। ফ্ল্যাট ঘুরে আব্রাহাম ভুরু কুচকে ফেলে। কিছুই নেই রুমে। খুব দরকার যা সেগুলো আছে শুধু। কিছুক্ষণ পর আয়ান আসলে ফারিয়ার সব জামা কাপড় আর হাতে দিয়ে পাঠায়। আব্রাহাম বিছানায় গা এলিয়ে দেয়। ফারিয়া রান্না বসিয়ে গোসল করার জন্য রুমে যায়। স্যার, আপনি কি গোসল করছেন নাকি গোসল করবেন, কোনটা? আমাকে স্যার বলতে হবে না, আর তুমি করে বলতে পারো, সমস্যা নাই। আর গোসল, সকালে আমি গোসল করে বের হয়েছি। আচ্ছা, আমার কি রান্না খাবেন নাকি বাইরে খাবেন? কি রান্না করছো? ফারিয়া বিরক্ত হয়। ছেলেটা একদম খুঁটে খুঁটে সব শুনতেছে। আর শুনবে না কেন? বড়লোকের বাড়ির ছেলে, সব কিছু কি খাবে? ফারিয়া কিছু না বলে গোসল করার জন্য জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। গোসল করে বের হয় 10 মিনিটের মাথায়। পরনে একটা নীল রঙের 3 পিস। আব্রাহাম একবার সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। ফারিয়া মাথায় একটা তোয়ালে পেঁচিয়ে রান্নাঘরে যায়। প্রায় 40 মিনিট পর সে একটা খাবারের প্লেট নিয়ে আব্রাহামের কাছে আসে। পায়ের আওয়াজ শুনে আব্রাহাম বলে, এত সময় লাগে রান্না করতে? আমি বাসায় যাব। তোমার এখানে যা জিনিস আছে সেসব নিয়ে আয়ান ভেবে দেখবে। এখানে আর আসার প্রয়োজন নাই তোমার। আচ্ছা, উঠে খেয়ে নেন। ডিম ছিল 4টা, ডিমের ভুনা করেছি। আপনি কি এসব খান নাকি শুধু মাংস? এই তোমার কি মনে হয় বড়লোক মানুষ মাংস খায় শুধু, নাকি তারা কি ডিম দুধ খায় না? আব্রাহাম ধমক দিয়ে কথাটা বলে। ফারিয়া কেঁপে ওঠে। এই মানুষটার সাথে সে 1.5 বছর থাকবে কিভাবে? নাক মুখ কুচকে খাবার প্লেটের সামনে দেয়। আব্রাহাম খাবারের দিকে তাকিয়ে একটা কাশি দেয়। তারপর বলে, ভাত কম হয়েছে, আর একটু হবে কি প্লিজ? ফারিহা দৌড়ে কিচেনে যায়। আর একটা প্লেট থেকে ভাত এনে আব্রাহামের প্লেটে দেয়। আব্রাহাম হা হয়ে দেখছে সেটা। মাথা চাপড়ায় সে। এ কাকে বিয়ে করলো? এবার কিছু জোর ধমক দিয়ে বলে, পাগল হয়েছো? এত ভাত আমি খাবো নাকি? তুলে নাও, আর তুমিও তাড়াতাড়ি খেয়ে নাও। আমাকে তোমার ভাইয়ের কাগজপত্র দিও, নিয়ে যাব। ফারিয়া ধমক শুনে কেঁদেই দেয়। এভাবে কেউ কখনো তাকে ধমক দিয়ে কথা বলে নাই। আব্রাহাম বিরক্ত হয়ে হালকা খাবার খেয়ে উঠে পড়ে। ফারিয়া তাড়াতাড়ি সব ঠিক করে বেরিয়ে পড়ে। চার দিনের মাথায় মুনিরকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। আজ রাত থেকে ফারিয়া আব্রাহামের সাথে থাকবে। সে জানাও না আব্রাহাম বাবা মার সাথে থাকবে নাকি একা। কিছু কাজ করছে না তার মাথায়। আব্রাহাম ফারিয়াকে নিয়ে মার্কেটে যায়। 10টা শাড়ি, 15টা 3 পিস আর 5টা গেঞ্জি প্লাজো কিনে। ফারিয়া হা হয়ে সব দেখে, শুধু মনে মনে একটা কথা বলে, বড়লোক বুঝি এমনই হয়। এসব তো আমার 5 বছরের জামা কাপড়।
আর উনি এমন করে গরিবদের দান করলেও পারতো। গলায় ঠোঁটের স্পর্শ পেয়ে ফারিয়া নড়চড়ে ওঠে। স্পর্শটা আরও গভীর হয়, একসময় তা কোমরে পরিণত হয়। ঘুম ভেঙে যায় ফারিহার, ধরফড়িয়ে ঘুম থেকে উঠে পড়ে। পাশে আব্রাহামকে দেখে জোরে একটা শ্বাস নেয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন রাত 12:40। বিকেলে মার্কেট করে নিজের ফ্ল্যাটে নিয়ে আসে আব্রাহাম। আব্রাহাম আর আয়ান এখানেই থাকে। নিজস্ব ফ্ল্যাট এটা, সব কয়টা ফ্লোরে ভাড়া দেওয়া আছে। 5তলা পুরোটা নিজেদের জন্য রেখে দেয়। আব্রাহাম আর মা বাবা থাকে আলাদা থাকে। কেন থাকে সেটা আস্তে আস্তে জানিয়ে দেওয়া হবে। আব্রাহাম ফারিহাকে ফ্ল্যাটে রেখে বাইরে যায়। ফারিহা একা থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে এক সময়, কিন্তু হঠাৎ কারো স্পর্শ পেয়ে ঘুমটা ভেঙে যায় তার। আব্রাহাম ফারিহার দিকে তাকিয়ে বলে, কোনো সমস্যা? এভাবে ঘেমে যাচ্ছ কেন? এই ঠান্ডায় কেউ ঘেমে যায় নাকি? উঠো, রাতে কিছু খাওনি, খেয়ে নিবে। আমাকে না বলে এভাবে কাছে আসবেন না। ঘুমের মধ্যে স্পর্শ পেলে ঘুম ভেঙে যায় আমার। আর আমি খাবো না, ঘুম ধরেছে, ঘুমাবো। মাথা ব্যথা করতেছে আমার। তোমাকে শুয়ে থাকার জন্য এখানে আনি নাই। চুপচাপ উঠে খাওয়া দাওয়া করো, আর আমি যা যা বলবো আজ থেকে সব মেনে চলবে। তোমার ভাইয়ের চিকিৎসা না হয় বন্ধ করে দিব, তাই উঠো, কথা বাড়িও না। ফারিয়া ঘুম ঘুম চোখ নিয়ে উঠে পড়ে। হালকা খাওয়া দাওয়া করে বিছানায় গা এলিয়ে দেয়। ঘুমানোর জন্য চোখ বদ্ধ করে। আব্রাহাম ল্যাপটপে কিছুক্ষণ কাজ করে রুমের লাইট অফ করে দেয়। একটা হাত ফারিয়ার কোমরে রেখে গলায় কিস করে। ফারিয়া কেঁপে ওঠে। সরে যেতে চাইলে আব্রাহাম টেনে কাছে আনে, কানে কামড় দিয়ে বলে, কিছু বলবে? আমি খুব তাড়াতাড়ি বাচ্চা নিতে যাচ্ছি, তোমাকে খুব বেশি জ্বালাবো না। বাচ্চা আসার পর নিজের মতো থাকতে পারবে, তাই এখন কাছে আসা থেকে বাধা দিও না, সরে আসো এদিকে। না, আমি সেটা বলি নাই। আপনি এমন রেগে কথা বলছেন কেন? মানে হাজ কাছে না আসলে হয় না? আমার না খুব ঘুম পেয়েছে। আপনি এত রাত পর্যন্ত কোথায় ছিলেন? সেই কৈফিয়ত তোমাকে দিব না। আমার পার্সোনাল বিষয় নিয়ে কখনো প্রশ্ন করবে না। আর হ্যাঁ, একা একা এই বাড়ির বাহিরে কখনো পা রাখবে না। ফারিয়া মাথা নড়িয়া সম্মতি দেয়। আব্রাহাম ফারিয়াকে নিজের সাথে চেপে নেয়। একসময় সম্পূর্ণভাবে অধিকার ফেলায় সে। আব্রাহামের হাতে উপর মাথা রেখে ফারিয়া ঘুমিয়ে পড়ে। আব্রাহাম উঠে গোসল করে অন্য একটা রুমে যায়। তার অসহ্য লাগতেছে সবকিছু। একটা বাচ্চার জন্য এই পথ বেছে নেওয়া তার। মেয়ে সহ্য করতে পারে না সে। অফিসে তেমন মেয়ে নাই, বেশিরভাগ ছেলে কাজ করে। উঠো, গোসল করে নাও, সকাল 9টা বাজে, আমি অফিসে যাচ্ছি। কোনো কিছু দরকার হলে নাম্বারে ফোন দিও। যা খেতে ইচ্ছে করবে, কাজের লোক আছে, তাদের বলে দিও। ফারিয়া বিরক্ত নিয়ে শরীরে চাদর জড়িয়ে উঠে বসে। এত সকাল হয়ে গিয়েছে, তাকে তো ভার্সিটি যেতে হবে। ডিসেম্বর মাস, ঠান্ডা, বিছানা থেকে উঠতে ইচ্ছা করতেছে না ফারিয়ার। অবাক হয়ে বলে, এই শীতে এত সকালে আমি গোসল করব? মানে আপনি পাগল হয়ে গেছেন? আপনি কই যাবেন? চলে যাব, আমি ঘুমাবো আরো। ঘুম আমি বের করব, কিন্তু এখানে থাকতে হলে আমার নিয়মে চলতে হবে। 3 বেলা ঠিক মতো খাওয়া দাওয়া করবে, শরীর ফিট রাখতে হবে তোমাকে। উফ, এত কিছু যে এখনো পেটেই আসে নাই, তাকে নিয়ে এত আয়োজন ভালো না। আমার ঠান্ডা লাগতেছে, পরে উঠবো। একটা কথাও না। আব্রাহাম ফারিয়ার হাত ধরে টেনে উঠায়। ফারিয়া চোখ ছোট ছোট করে আব্রাহামকে দেখে। কোনো রকম জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকে। গরম পানি দিয়ে গোসল করে বের হয়। আব্রাহাম ফারিয়াকে বের হতে দেখে ঘড়ির দিকে তাকায়। বিরক্তিকর চাহনি দিয়ে বলে, 20 মিনিটে গোসল শেষ, এখন খাওয়া দাওয়া করে যাও। আর ভার্সিটিতে যাওয়ার চিন্তা বাদ দাও। কেন? এই বাড়ি থেকে তোমার বের হওয়া নিষেধ। এক্সামের সময় এক্সাম দিবে, ব্যাস। আর হ্যাঁ, আমি আর আয়ান ছাড়া কেউ ডাক দিলে দরজা খুলবে না, ওকে? এত নিয়ম মানতে হবে? আমার এত পড়াশোনা, সেটা তো আমার জন্য খুব প্রয়োজন। যা বললাম তাই হবে, যাও খেয়ে নাও। আমি অফিসে যাচ্ছি, রাতে বাসায় ফিরবো। আয়ান আর আমি একসাথে আসি, তাই কাউকে বাসাতে ঢুকতে দিবে না, যতই আমার পরিচয় দিক। আপনারা তো কড়া নিয়ম মানতে পারবো না। আপনার বাচ্চা চাই, আমি বাচ্চা দিলেই তো হলো, তাই না? চুক্তির পেপার পড়ো নাই কেন? টেবিলে রাখা আছে, পড়ে নিও। আব্রাহাম কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। খাবারটাও রুমে দিয়ে না যায় তাকে। এমন রুম বদ্ধ হয়ে থাকবে সে। খাওয়া দাওয়া করে আবারও কম্বলের নিচে ঢুকে পড়বে। শরীর দুর্বল লাগতেছে তার। অসহ্য যন্ত্রণা নিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম তার আসে না। এই পাশ ওই পাশ করতে করতে দুপুর হয়ে যায়। আব্রাহাম ফোন দিয়ে খাওয়া দাওয়ার কথা বলে। তারপর আবারও সময়ের রুমে যায় বেলকনি নিয়ে। বিকেলের রোদ বেলকনিতে পড়লে ফারিয়া বই নিয়ে পড়তে বসে। বাসাতে থেকেই সবটা পড়া কমপ্লিট করতে হবে তাকে। পড়া শেষ করে উঠে রাত 8টার সময় কলিং বেল বেজে উঠলে এই রুম থেকে বের হয়। সবাই ড্রয়িং রুমে আসে, তবুও দরজা খুলছে না দেখে ফারিয়া এগিয়ে যায়। পিছন থেকে একজন কাজের মেয়ে বলে, ম্যাম, দরজার পাশে স্যার নেই, আপনি নিজের রুমে গিয়ে রেস্ট করুন। কলিং বেল বাজে, বিরক্তি লাগতেছে। কে আছে? দরজা খুলে দেখলেই তো হয়। এমন শব্দ বিরক্তি লাগতেছে আমার। আমাকে দেখতে দাও, কে আছে দেখি। কোনো দরকার হয়তো। ওই পাশে আব্রাহাম স্যারের বাবা আছেন,
স্যার বলে গেছেন আপনি থাকা অবস্থায় ওনাকে ভিতরে যাতে আসতে না দেই। মা বাবা বেঁচে আছে অথচ উনি এখানে একা থাকে। দূর, কোথায় এসে পড়লাম আমি। ভাই তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠ, এসব একদিন সহ্য হচ্ছে না। আর 1.5 বছর। ম্যাম আপনি রুমে যান, এখন স্যার আসবে। উনি আপনাকে বাইরে দেখলে রাগ করবে। আপনার কিছু প্রয়োজন হলে বলবেন। আইসক্রিম আছে? মালিহা অন্য শেফদের দিকে তাকায়, সবাই মাথা নিচু করে আছে। ফারিয়া বিরক্ত নিয়ে রুমে যায়। সব কয়টা আব্রাহামের গোলাম দেখে রাগ ওঠে তার। ঠান্ডার সময় তো আইসক্রিম খাওয়ার মজা আলাদা, এদেরকে এটা কে বোঝাবে? নিজেকে অসুস্থ বানানোর খুব ইচ্ছে, বাচ্চা নিবে তুমি? আর এখন শরীর খারাপ করতে চাচ্ছ নাকি? ঠান্ডার সময় কিসের আইসক্রিম? এসব ঠান্ডা জিনিস বাদে খাবার চেয়ে নিয়ে ওদের থেকে, ঠান্ডা জিনিস কেউ দিবে না। ফারিয়া আব্রাহামের দিকে তাকায়, মাত্র রুমে আসলো আর এত কথা শোনাচ্ছে তাকে। দাঁতে দাঁত চেপে বলে, আপনি খুব খারাপ আব্রাহাম। আপনার মা বাবা আছে, তাও আমাকে এখানে রাখছেন। আপনার চুক্তি বিয়ে করার কি দরকার ছিল? আপনার বাবা মা এসে ঘুরে গেল। সেসব তোমাকে ভাবতে হবে না, আমি সেসব ভাববো। যাও ফ্রেশ হয়ে নাও, খাওয়া দাওয়া করবে। এত তাড়াতাড়ি খাবেন? হুম। ফারিয়া আব্রাহামের দিকে আর চোখে তাকায়। ছেলেটা কত সুন্দর, অথচ বিয়ে না করে এমন সিদ্ধান্ত কেন সেটা ভাবতেছে মনে মনে। মা বাবার থেকেও আলাদা থাকে। ভাবনার মাঝে আব্রাহাম জামা চেঞ্জ করে বের হয়। ফারিয়ার দিকে তাকিয়ে বলে, খেয়ে নাও, চলো। তোমার ভাইয়া কথা বলবে তোমার সাথে। ডাক্তার ফোন করছিল, আজ রাত 10টায় অপারেশন করবে পা। সম্পূর্ণ ঠিক হতে বছর লেগে যাবে বলেছে। তোমার ভাইয়ার ব্লাডের সমস্যা, সেটা বলো নাই কেন? মানে? ব্লাড চেঞ্জ করতে হবে, শরীর থেকে ব্লাড বের করে নতুন ব্লাড দিতে হবে। সেটা পরে করবে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি 1.5 বছর তোমার ভাইয়া বাহিরে থাকবে। তোমার সাথে আমার চুক্তি শেষ হওয়ার পর তোমার ভাইয়া আসবে। মানে এসব কি বলছেন? ভাইয়া সুস্থ হলে আসবে না কেন? এই আপনি ভাইয়াকে আবার খুন করেন নাই তো? জাস্ট শ্যাট আপ। উল্টাপাল্টা কথা বলো কেন? তোমার সুবিধার জন্য এসব বলা। তুমি তো ভাইয়ার সাথে থাকো, তো তোমার ভাইয়া আসার পর তুমি বাসায় না থাকলে খারাপ ভাববে না নাকি? হ্যাঁ, সেসব পরের চিন্তা। না, এখন সব বুঝিয়ে বলি। আমাদের কিন্তু চুক্তি হয়েছে, সো চুক্তি শেষ। তুমি বাসায় যাবে। তোমার ভাইয়া তখন তোমাকে খারাপ বলবে না বা কথা শোনাবে না, তাই তোমার জন্য সেটাই ভালো। আচ্ছা। ফারিয়া আর কিছু বলে না। কি বলবে সে? ছেলেটা সম্পর্ক ঠিক করার কথা বলছে না, সব সময় বিচ্ছেদের কথা বলে বলে মাথাটা নষ্ট করতেছে তার। তিনজন একসাথে খেতে বসে। খাওয়া শেষ করে ফারিয়া প্রায় 1 ঘন্টা থেকে মুনির ভাইয়ার জন্য ফোনে কথা বলে। আব্রাহাম ইশারা দিলে কথা বলা শেষ করে। আব্রাহাম ল্যাপটপ থেকে মুখ সরিয়ে বলে, বই নিয়ে এসো। তুমি তো ইংরেজি ডিপার্টমেন্টের, আমি ইংরেজি পারি ভালোই, তোমাকে পড়াবো, আসো। হায় হায়, বলে কি? আমি পড়াশোনা করেছি, এখন আর পড়ার ইচ্ছে করছে না। কম্বলের নিচে থাকো, আমি বই নিয়ে আসতেছি। পড়াশোনা তোমার নষ্ট করতে চাই না, নিজের ক্যারিয়ার করতে হবে তোমার। আমার থেকে বিদায় নেওয়ার পর কি বেকার থাকবে? তাই পড়াশোনা করো। থাক, আমাকে নিয়ে এত ভাবতে হবে না আপনার। সব নিজের চাহিদা জানা আছে। আমার শীতের কাপড় লাগবে, আমার পুরাতন জামা তো আপনি ফেলায় দিছেন। তুমি যেগুলো পরতে সেসব আমার বাড়ির চাকর পরে না, সো কাল নতুন জামা এনে দিব। এখন ঘুমাও তাহলে, আমি কাজ করতেছি, কিছু দরকার হলে জানিও। মানসিক শান্তি দরকার, যা এখানে পাবো না আমি। আব্রাহাম ফারিয়ার দিকে রাগি চোখে তাকায়। ফারিয়া মুখ বদ্ধ করে ফোন নিয়ে গেম খেলে। আব্রাহাম ল্যাপটপ নিয়ে রুম থেকে বের হয়ে যায়। ফারিয়া অবাক কণ্ঠে বলে, ব্যাপার কি? ছেলেটা কি আমাকে ইগনোর করছে? থুর, কই এসে পড়লাম আমি? আমাকে রুমে রেখে অন্য রুমে চলে গেল। জানি না কি ঘটবে সামনে। একটা বাচ্চা জন্ম দিয়ে কিভাবে একা রেখে যাব? মা ছাড়া কতটা ভালো থাকবে বাচ্চা? ফারিয়া নিজে নিজে অনেক কথা বলেছে। ফোন টিপতে টিপতে কখন রাত 11টা বেজে যায় টের পায় না। আব্রাহাম রুমে এসে ফারিয়ার হাত থেকে ফোনটা নিয়ে পাশে রাখে। বিছানায় শুয়ে বলে, তোমার ভাইয়ের অপারেশন চলতেছে। আর হ্যাঁ, বেশি রাত জেগে ফোন টিপার দরকার নেই, শরীর খারাপ হতে পারে। সকালে উঠে নামাজ পড়বে, তাই তাড়াতাড়ি ঘুমাবে। আর কত নিয়ম, আমাকে মেরে দিন। এসব মানা যায় নাকি? কথা কিন্তু বেশি বলছো। ফারিয়া মুখটা অন্য পাশ করে শুয়ে পড়ে। আব্রাহাম ফারিয়া কম্বলের নিচে ঢুকিয়ে ফারিয়ার শরীরে হাত দেয়। ফারিয়া প্রথমে কেঁপে ওঠে, আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। আব্রাহাম নিজের দিকে ঘুরিয়ে বুকের মাথা রাখে। আব্রাহাম গলায় কানে কিস করা শুরু করে দেয়। ফারিয়া আব্রাহামকে খামচে ধরে। আব্রাহাম মাথা তুলে ফারিয়ার দিকে তাকায়। মেয়েটা ভয় পাচ্ছে তাকে, কেমন যেন কেঁপে কেঁপে উঠতেছে বারবার। কোমরে হাত দিয়ে শরীরের সাথে মিশিয়ে নেয়, গলায় মুখ দিয়ে বলে, আমি যে কোনো সময় কাছে আসতে পারি, তাই প্রস্তুতি নিয়ে থাকো কেমন? বাচ্চার জন্য তোমাকে বিয়ে করা, সেটা না পেলে আমার এত কিছু পানিতে যাবে। আমার স্পর্শ অভ্যেস করো এখন থেকে। আপনাকে একটা কথা বলি। বলো।
বাচ্চা তো হসপিটালেও পাবেন, মানে যদি আপনার বিয়ে করার ইচ্ছেই না থাকে। কিন্তু এমনভাবে কেমন দেখায় না। আব্রাহাম আর কথা বলে না। ফারিয়া ঠোঁটে আলতো করে কিস করতে থাকে। ফারিয়াও নিজের নিস্তব্ধ হয়ে আব্রাহামের কাছে ধরা দেয়। বেশ কিছু সময় পর আব্রাহাম ফারিয়ার কপালে কিস করে চোখ বদ্ধ করে। আজকে তার খুব ঘুম পাচ্ছে। ফারিয়ার দিকে একবার তাকিয়ে দেখে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। নিজেও ফারিয়ার বালিশের মাথা রেখে ঘুমিয়ে যায়। বাহির থেকে রুমে মানুষের আনাগোনা বোঝা যাচ্ছে। কেউ চিৎকার চেঁচামেচি করতেছে। ফারিয়ার চোখ মেলে তাকায়। গা থেকে কম্বল সরাতে গেলে ঠান্ডা অনুভব করে। আবারও গায়ে কম্বল দিয়ে উঠে বসে বোঝার চেষ্টা করে বাইরে কি হচ্ছে। পাশে আব্রাহাম নেই। এবার ঠিক হয়ে উঠে বসে। ওয়াশরুমে উকি দেয়, সেখানেও নেই। দেখে নিজে উঠে পড়ে। ওয়াশরুম থেকে গোসল করে এসে হালকা গোলাপি রঙের একটা থ্রি পিস গায়ে দেয়। দরজার কাছে গিয়ে বুঝতে পারে বাহির থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। বিরক্তি নিয়ে বসে পড়ে। আব্রাহাম মা বাবার সাথে চিৎকার চেঁচামেচি করতেছে। সব শেষে বিরক্তি হয়ে বলে, আমার যখন দরকার হবে তখন নিজে বাসায় যাব বলি নাই, তাও বারবার কেন এখানে আসো? আর কখনো আসবে না। আর আমার বউকে তোমরা দেখতেও পাবে না। আয়ানের বাচ্চা, তোর খবর আছে, তুই বাবাকে বিয়ের কথা কেন বলছিস? আয়ান মুখটা ছোট করে নেয়। ভাবছিল আব্রাহাম এর বাবা মা বিয়ের কথা জানলে বাসায় নিয়ে যাবে। আর তখন আব্রাহাম এমন চুক্তি করে থাকতো না। কিন্তু উল্টো এখন আব্রাহাম এই বাড়িতে তার বাবা মাকে ঢুকতে দিচ্ছেই না। আব্রাহাম সবাই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতেছে। নিজের খাবার সহ ফারিয়ার খাবার নিয়ে মালিহাকে রুমে আসতে বলে। আব্রাহাম রুমে এসে দরজা ভিড় দেয়। ফারিয়ার দিকে তাকিয়ে বলে, মরার মতো ঘুমাও কেন? এত ঘুম কই থেকে আসে? মাথার চুল থেকে পানি পড়তেছে এখনো। চুল ভালো করে মুছে হাত ধুয়ে আসো, খাবার খাবে। আর ইমোতে তোমার ভাইয়ার নাম্বার আছে, ফোন দিয়ে কথা বলিও। বাহিরে এত কথা হচ্ছিল কেন? বাসায় কি কেউ এসেছিল? আর আপনি আমাকে রুমে আটকিয়ে রাখছেন কেন? দরকার ছিল। ফারিয়া মুখ ভেঙ্গায়। আব্রাহাম সেদিকে তাকিয়ে চোখ গরম করে। ফারিয়া একটা বালিশে কোলে নিয়ে আব্রাহামকে পরখ করে। চাপদাড়ি, মাথায় কালো ঘন চুল, হালকা গোলাপি ঠোঁট। ইস, মারাত্মক আকৃষ্ট করবে সবকিছু। মানুষ সহজেই প্রেমে পড়বে এই মানুষটার। ফারিয়া তাকানো দেখে আব্রাহাম নড়ে চড়ে বসে। এমনভাবে কেউ তাকিয়ে থাকে নাকি? ঠান্ডা লেগে গেলে সমস্যা হবে, বাচ্চারও ঠান্ডা লাগবে। নামাজ পড়ার কথা ছিল, ওঠো না। জোহর থেকে নামাজ পড়বে, কোনো কৈফিয়ত শুনবো না। যাও হাত ধুয়ে খেতে বসো। আর কিছু খাবে? আব্রাহাম ফারিয়ার চুলের পানি মুছতে মুছতে কথাটা বলে। ফারিয়া উঠে হাত ধুয়ে খেতে বসে। আব্রাহাম নিজেও খেয়ে নেয়। ফারিয়া খেতে খেতে বিড়বিড় করে বলে, ইস, এত কেয়ার! হাজব্যান্ডের এমন কেয়ার পেলে তো সব স্ত্রী খুশি হবে, সুখী হবে। কিন্তু ছেলেটা তো আমাকে বাচ্চার জন্য এত কেয়ার করছে, যে এখনো পৃথিবীতেই আসে নাই, তাকে নিয়ে এত আদর। ইস, তাহলে পৃথিবীতে আসলে কত আদর করবে। এই মানুষটাকে সারা জীবন সঙ্গী করে পেতে কে না চাইবে। বিড়বিড় না করে খেয়ে নাও। আর পড়াশোনা করো ঠিক মতো। একজন টিচার তোমাকে বাড়িতে পড়াতে আসবে, 10টা থেকে পড়াবে, তাই পড়ার জন্য তৈরি হও। শুনুন, আমি না আইসক্রিম খাবো, একটা কিনে দেন না কেন? আপনার তো অনেক টাকা, মাত্র একটা খাবো, বেশি না। ফারিহা, বেশি বুঝতে যাবে না। ঠান্ডার সময় কোনো মানুষ আইসক্রিম খায়? অন্য কিছু খেলে বলো, নিয়ে দিচ্ছি। যা চাইবো দিবেন তো, নাকি তখনও বলবেন যে ফারিহা সব কিছুর কিন্তু লিমিট আছে, হয় আইসক্রিম না তো যা চাই তাই দিতে হবে, কোনো মানুষ শুনবো না। আব্রাহাম ফারিয়ার প্লেট নিয়ে বাইরে রেখে আসে। তোয়ালে দিয়ে ফারিয়ার হাত মুছে দেয়। মুখে মুখ দিয়ে বলে, তাড়াতাড়ি বলো কি চাই। আমি আবার অফিসে যাব, ঠান্ডা জিনিস বাদে যা চাই সব দিব, তাই নির্দ্বিধায় বলতে পারো। আপনার ঠোঁটে চুমু দেই। আব্রাহাম থতমত খেয়ে যায়। মেয়েটা তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। শুকনো একটা ঢোক গিলে আব্রাহাম। তারপর ফারিয়ার ঠোঁটে আলতো করে কিস করে উঠে যায়। ফারিয়া হাত টেনে ধরে, এইভাবে না, আসেন আমি নিব। আমার সময় নেই। ফ্রিজে ফলমূল আছে, খেয়ে নিও। প্রথমে বের করে পানিতে দিবা, একদম ঠান্ডা কমে গেলে খেয়ে নিও। যান, বেদ্দপ ছেলে। আব্রাহাম বিরক্ত নিয়ে কপালে একটা কিস করে সেখান থেকে চলে যায়। মেয়েটা এমন পাগলামি তার ভালো লাগতেছে না। প্রায় 30 মিনিট পর একজন শিক্ষক আসে। ফারিয়াকে 1 ঘন্টা 30 মিনিটের মতো পড়িয়ে তিনি বাসায় যায়। ফারিয়া তার ফোনে নিয়ে মুনির সাথে কথা বলে। ফ্রিজ খুলে মালটা বের করে খায়। মনে মনে আব্রাহামকে বকাবকি করে। এভাবে কেটে যায় 2 মাস। মাঝামাঝি ফারিয়ার রাতে ঘুম ভেঙে গেলে আব্রাহামকে পাশে পায় না। এটা তার কাছে কেমন যেন লাগে। ছেলেটা তার থেকে দূরে থাকে কেন বুঝতে পারে না। একটা জিনিস সে খুব ভালো করে বুঝতে পারে, আব্রাহাম মেয়েদের থেকে খুব দূরত্ব বজায় রেখে চলে। আজ সারাদিন ফারিয়া বমি করতে করতে পেটের অবস্থা খারাপ হয়ে যায়। পেট ব্যথা ধরে আছে। আব্রাহামকে ফোন করতেছে কিন্তু রিসিভ হচ্ছে না। মিটিং, সব কাজ নিয়ে ব্যস্ত। আজ বেশি ব্যস্ত সে। কয়েকদিন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া না করায় ফারিয়ার শরীর দুর্বল হয়ে পড়েছে। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। বসতে গেলে সেন্সলেস হয়ে পড়ে। মালিয়া মেয়েটা দৌড়ে ফারিয়ার কাছে আসে। ম্যাম, চোখ খুলুন, কি হয়েছে আপনার? ম্যাম, উফ, ম্যামের হঠাৎ কি হয়ে গেল? আয়ান স্যারকে জানিয়ে দেই।
উনি আব্রাহাম স্যারকে জানাবে। ম্যাম কথা বলেন। সরি, আমার আসলে শরীর দুর্বল লাগছে খুব, একটু রুমে দিয়ে আসো তো। আর তোমার স্যার পচা, সে তার কাজ নিয়ে ব্যস্ত। আপনি রুমে বসে থাকুন ম্যাম, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আপনাকে দুর্বল মনে হচ্ছে, কিছু খেয়ে নেবেন। মালিহা ফারিয়াকে রুমে রেখে খাবার নিয়ে আসে। এই বিকেলে কেউ খাবার খায় নাকি? কিন্তু ফারিহা মালিহার কথায় বরে পারে না। এবার ভাত মুখে দিতেই গা গলিয়ে আসে, দৌড়ে ওয়াশরুমে যায়, চোখ মুখ পানি দিয়ে এসে বিছানায় গা এলিয়ে দেয়। মালিহা খাবার প্লেট নিয়ে রুমে থেকে চলে যায়। ফারিয়া চোখ বদ্ধ করে বলে, ডাক্তার না হয়েও জানি কেন এমন হচ্ছে। ইস, আল্লাহর কাছে দোয়া করলাম যাতে বাচ্চা না আসে, কিন্তু না, চলে আসলো। আব্রাহাম তো তার জায়গাতে অটল। একটা ছোট বাচ্চাকে রেখে আমি কিভাবে থাকবো? রেডি হয়ে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর সরি, মিটিং ছিল, কাজের জন্য ব্যস্ত ছিলাম আজ। এত চাপ কাজের, উফ, সামলাতে গিয়ে হাঁপিয়ে উঠি। কাজ সামলানোর থেকে তোমাকে সামলানো সহজ। তাহলে আমাকে সামলাও, তোমাকে কাজ সামলাতে হবে না। টাই খুলতে গিয়ে আব্রাহাম থেমে যায়, ভুরু কুচকে ফারিয়ার দিকে তাকায়। মেয়েটা আবার প্রেমের প্রলাপ শুরু করে দিয়েছে। আব্রাহাম বিরক্ত হয়ে অফিসের ড্রেস চেঞ্জ করে, তারপর ফারিয়াকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার দেখা শেষ করে ফারিয়া আব্রাহামকে বলে, মিস্টার জামাই, তুমি তো আজ অনেক খুশি, বাবা হতে যাচ্ছ। 2 মাসে বাহিরে আলো দেখি নাই। আজকে একটু ঘুরতে নিয়ে যাবে? নয়তো তোমার বাচ্চা কিন্তু কালো হবে। হোয়াট? কি আবল তাবল বলছো? এখন তো আরো ঘোরাঘুরি বন্ধ, কোথায় পড়ে যাও তার ঠিক ঠিকানা নাই। বাচ্চার কিছু হলে তোমাকে আস্ত রাখবো না। শুনুন, আমার কথা না শুনলে আপনার বাচ্চাকে না খাইয়ে রাখবো। আমি খাবো না কিছু, তাই ভালোই ভালোই বলছি, আমাকে একটু ঘুরতে নিয়ে চলো প্লিজ। মেয়ে মানুষ মানেই জঙ্গল। একটা মেয়ে হলে তখন দেখবো জঙ্গল নাকি অন্য কিছু। চুপ, সব মেয়ে এক না। আমার মেয়ে হলে অনেক ভালো হবে। আমি অনন্ত ঠিক মতো মানুষ করতে পারবো। তোমাদের মতো বেইমান তৈরি করব না। মেয়েদের প্রতি এত রাগ কেন আপনার? আপনাকে আজও বুঝতে পারলাম না আমি, কবে যে বুঝতে পারবো। ঘুরতে নিয়ে যাব, চলো। ফারিয়া খুশি হয়। আব্রাহাম এর থেকে আরও কিছু জানতে চায়, খুশি হয়ে যায়। 2 মাস পর আজ ঘুরবে কোথাও। আব্রাহাম আজ অনেক সময় নিয়ে ফারিয়াকে ঘুরিয়ে দেখায় সব, কারণ সে জানে আজ ফারিয়া বাড়ির থেকে বের হতে পারবে না, বের হতে দিবে না সে। মাঝে মাঝে চেক আপের জন্য বের হবে। রাতে বাইরে ডিনার করে দুজনে। বাসায় ফিরে প্রায় রাত 10টার পর আব্রাহাম ফলমূল কেটে ফারিয়ার দিকে খাইতে দেয়। খাওয়া দাওয়া শেষ করে ফারিয়াকে ঘুমাতে বলে অন্য রুমে যাওয়ার জন্য পা বাড়ায়। ফারিয়া অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছ? আজ থেকে এখানে থাকার তো প্রয়োজন নেই আমার। দরজা খোলা রেখে ঘুমাও। আমার রুমে দরজা খোলা থাকবে, যখনই দরকার হবে ডেকে দিও। অদ্ভুত। আব্রাহাম, আমার কাছে থাকো প্লিজ। এমন করছো কেন? কাছে না আসো, কিন্তু একই বিছানায় থাকতে কি সমস্যা? এতদিন ছিলাম, এটাই অনেক। নিজের মতো থাকো এখন। যখন তোমার প্রেগনেন্সির 8 মাস চলবে তখন তোমার সাথে থাকবো, কারণ সেই সময়টা তোমার অসুবিধা হতে পারে। যা ভালো বোঝো। আব্রাহাম রুম থেকে গেলে ফারিয়া বালিশ জড়িয়ে কেঁদে দেয়। তার সব কিছু বিরক্ত লাগতেছে। এভাবে সময় পার হবে কেমন করে? আব্রাহাম কি তাকে সত্যি চুক্তি শেষ হলে তাড়িয়ে দিবে? বাচ্চার মুখ দিকে তাকিয়ে কি নিজের করে রাখবে না? সব কিছু কল্পনা করে মাথা চারা দিয়ে ওঠে তার। চোখ বদ্ধ করে ঘুমানোর চেষ্টা করে। মাঝরাতে আব্রাহাম একবার ফারিয়ার রুমে এসে ফারিয়াকে দেখে যায়। ফজরের সময় উঠে ফারিয়াকে ডেকে দেয়। নামাজ পড়ে আবার হালকা কিছু ফলমূল কেটে ফারিয়াকে খাইয়ে দেয়। ফারিয়া বমি করে দেয়। আব্রাহাম বিরক্তি হয়ে বলে, উফ, সব তো বমি করে বের করে দিচ্ছ, তাহলে পেটে কি থাকলো? থামো, আমি আরো কিছু খাবার এনে দেই। হ্যাঁ, এক কাজ করো, আমার গলায় ভাতের পাতিল বেঁধে দাও, ফলমূলের দোকান বেঁধে দাও, তাহলে যখন ইচ্ছে তখন খেতে পারবো। তোমার তো সমস্যা নাই, আমি তো খাবো, তাই না? দাও দাও, বেঁধে দাও। এমন রাগ করতেছো কেন? আমি তো ভালো কথা বলছি। তোমার মেয়েরা বেশি বুঝতে যাও কেন, ইডিয়েট? ফারিয়া আব্রাহামের গলা জড়িয়ে ধরে আর বারবার বলে গলা খাবার বেঁধে দেওয়া। আব্রাহাম বিরক্তি হয়ে রুম থেকে বেরিয়ে যায়। ফারিয়া মুখটা ছোট করে বলে, শয়তান ছেলে, আমাকেও খেয়ে মেরে ফেলবে। নিজে খায় না আর আমাকে 2 মাসে মোটা বানিয়ে দিছে। এবার খাওয়াতে আসো, কি করি দেখে নিও। ধরো, খাও। ফারিয়া চিৎকার দিয়ে উঠবে, সাথে সাথে আব্রাহাম চোখ মুখ চেপে ধরে বলে, আরে খাবার আনি নাই তো। এই সময় নাকি মেয়েরা টক পছন্দ করে, সেই জন্য টক খাবে। নাও, তেঁতুলের আচার, বড়ই আচার, জলপাই আচার আর চালতার আচার আছে। আগে বলবে তো। ফারিয়া তাড়াতাড়ি করে বয়ামের মুখ খুলে হাত ঢুকিয়ে দেয়। আব্রাহাম ধমক দিয়ে চামচ এনে দেয়। ফারিয়া মজা করে আচার খেতে থাকে। আব্রাহাম হা হয়ে থাকে। তাড়াতাড়ি বয়াম ছিনিয়ে নেয়। একটা বয়াম থেকে প্রায় অর্ধেক সাবার করে দিয়েছে। এসব কি? খেতে দিয়ে বয়াম দিচ্ছ কেন? ও, তুমি খাবে? আমাকে বললেই হয়। এইভাবে বয়ামের দিকে তাকিয়ে আছো কেন?
লালা পড়বে বাচ্চার। নাল? ও, তুমি তো এসব বুঝতে না। লালা পড়বে মানে মুখ দিয়ে পানি পড়বে। এইভাবে নজর দিও না, বাচ্চার পেট খারাপ হবে, তখন আমার পেটের মধ্যে পটি করে দেবে। কি? আল্লাহ, কোন পাগলের পাল্লাই পড়লাম? এসব কি বলে ও? আব্রাহাম অবাক হয়ে কথাটা বলে। ফারিয়া কাদু কাদু মুখ নিয়ে হাত বাড়িয়ে দেয় আব্রাহামের দিকে, ভাবে আর কিছু আসার তাকে দিবে, কিন্তু না, আব্রাহাম বয়াম বাইরে রেখে আসে। ফারিয়া মন খারাপ করে পেটে হাত দেয়, তারপর বলে, বাবু, তোমার বাবাই অনেক পচা। আমাকে আচার খেতে দিয়ে আবার ছিনিয়ে নিয়ে গেল, দেখেছো? বড় হয়ে তুমি বাবাইকে বকা দিও কেমন? তোমার বাবাই ভালো না। আর কিছু? চুপচাপ ঘুমাও। তুমি ভালো না। হ্যাঁ, আমি জানি। ফারিয়া ঘুমের মাঝে ভয় পেয়ে উঠে বসে। আব্রাহাম তখন রুমে বসে ল্যাপটপে কাজ করতেছিল। এর মাঝে কেটে গেছে আরও কয়েকটা মাস। ফারিয়া 10 মাস পড়েছে। ডাক্তার বলে দিয়েছে এই মাসে 9-10 তারিখের নর্মালি বেবি হবে, না হলে সিজার করতে হবে। আর সেখানে আজ 7 তারিখ। আব্রাহাম তাড়াতাড়ি ফারিয়ার কাছে আসে। ফারিয়ার মাথা নিজের বুকের সাথে চেপে ধরে, মাথাটা হাত বুলিয়ে বলে, কি হয়েছে? কান্না করছো কেন? বাজে স্বপ্ন দেখছো? স্বপ্ন তো স্বপ্ন, সেটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? এই 10 মাসে তোমার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। তুমি এতটা অভিমানী যে আমি তোমার অভিমানে মিশে গেছি। ভালোবাসা না, এক বিন্দুও। একটু ভালোবাসা দিলে কি হবে? চুপ থাকবে? এসব বিষয়ে আমি কথা বলতে চাই না। তোমাকে বলছি না, চুক্তি শেষ, তুমিও এখান থেকে বিদায় নিবে। সো একটা কথা শুনতে চাই না, ঘুমাও। আমার প্রচুর পেট ব্যথা করতেছে, মরে যেতে ইচ্ছে করতেছে। একটু পানি দাও, পেট টান টান হয়ে আছে আমার, ভালো লাগতেছে না কিছু, ঘুমাতেও পারতেছি না। ঘুমানোর চেষ্টা করো, আমি ডাক্তারের সাথে কথা বলছি। ওয়েট, নড়াচড়া করো না বেশি, বাচ্চার অসুবিধা হতে পারে। হ্যাঁ, আমি মরে গেলেও তোমার কিছু যায় আসে না, বাচ্চা তো তোমার জন্য সব। অসহ্য। উফ, বাচ্চা জন্ম দিতে গিয়ে যে কোনো একজন মরেই যায় যেন। দোয়া করো। আর এসব ভালো লাগছে না আমার। বেশি কথা বলো কেন? ফারিয়া আর কোনো কথা বলে না, আব্রাহামের থেকে মুখ ফিরিয়ে নেয়। আব্রাহাম ফারিয়াকে পানি খাওয়ায়, তারপর ডক্টর রেহানার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে ফারিয়ার কাছে আসে। রেডি হতে বলে হসপিটাল নিয়ে যাবে। ফারিয়াও আর কিছু বলে না, আব্রাহাম যা বলে তাই শুনতে হয় তাকে, তাই এটা নিয়ে কথা বাড়ায় না ভালো করে। পেট হাত দিয়ে ফারিয়া ছটফট করতে থাকে। এই ব্যথা আর সহ্য করতে পারতেছে না সে। প্রায় 20 মিনিট পর হসপিটালে পৌঁছে যায় তারা। রুমে বাইরে আব্রাহাম পায়চারি করতেছে, ভয় হচ্ছে তার। আয়ান তাকে সান্ত্বনা দিচ্ছে। আব্রাহাম মনে মনে বলে, আল্লাহ আমার বাচ্চার যেন কিছু না হয়, তাকে আপনি সুস্থ অবস্থায় আমার কাছে ফিরিয়ে দিন। সে আমার কাছে সুখ, তাকে ছাড়া আমি একদিন নিঃস্ব হয়ে পড়ব। আপনার ছেলে হয়েছে, মাশাআল্লাহ। স্যার, আমাদের মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। এত কিউট বাচ্চার জন্ম দিয়েছে আপনার ওয়াইফ, ওনার তো দামি উপহার পাওয়া প্রয়োজন। আব্রাহাম পিছনে ফিরে, একটা মহিলা ডাক্তার কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। আব্রাহাম কাছে গিয়ে বাচ্চাকে কোলে নেয়। তার হাত কাঁপতেছে। প্রথম কোনো ছোট বাচ্চাকে শুয়ে দেখবে সে। টুপ করে তার চোখ থেকে এক ফোঁটা জল বাচ্চাটার শরীরের উপর পড়ে। কেঁদে ওঠে। আব্রাহাম ভয় পেয়ে যায়। আব্রাহামের বিচলিত হওয়া দেখে ডাক্তার হালকা হাসে। স্যার, ভয় পাবেন না, বাচ্চাকে ঠিক করে ধরে রাখেন। ছোট বাচ্চা, সেজন্য কান্না করবে। আপনার ওয়াইফকে কেবিনে শিফট করে দেওয়া হচ্ছে। উনি আলহামদুলিল্লাহ সুস্থ আছে, আপনারা দেখা করতে পারেন। উফ, ফারিহার কথা মাথা থেকে বেরিয়ে গেছিল আমার। ইস, মেয়েটা আমার জন্য কত কি করেছে। আর আমি আমি কি সত্যি মেয়েদের ঘৃণা করি? তাহলে একটা মেয়ের সাথে 10টা মাস কিভাবে থাকলাম? আব্রাহাম বিড়বিড় করে আয়ানের দিকে তাকায়। আয়ান আব্রাহামের থেকে বাচ্চা কাছে টেনে নেয়, ফারিয়ার সাথে দেখা করে আসতে বলে। আব্রাহাম মাথা নাড়িয়ে ধীর পায়ে ফারিয়ার বেডের দিকে যায়। আব্রাহাম গিয়ে দেখে ফারিয়া হাতে স্যালাইন চলছে। ভয়ে পেয়ে বলে, তোমার কি কিছু হয়েছে ফারিহা? এভাবে কপালে হাত দিয়ে শুয়ে আছো যে, আর কান্না করছো কেন? শরীর ব্যথা করছে কি? না, মনের ব্যথা বোঝার ক্ষমতা তোমার হয়নি আব্রাহাম। আমার কষ্ট হচ্ছে। আর মাত্র কয়েকটা মাস, তারপর তোমার থেকে আমি আলাদা হয়ে যাব। আমার সন্তান ছেড়ে অন্য একটা শহরে থাকতে হবে আমাকে। ধন্যবাদ এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, তুমি আর আমার সন্তান দুজনে সুস্থ আছো। বাবুকে দেখবে না? একদম আমার মতো হয়েছে, জানো না? নিয়ে আসো। তোমার মতো হলেও তোমার মন মানসিকতার মতো যেন না হয়, তাহলে জানি না কত মানুষ কষ্টের মধ্যে দিয়ে সময় কাটাবে। তুমি বড়ই পাষাণ আব্রাহাম। ভুলে যাবে না, টাকার বিনিময়ে তুমি এখানে পড়ে আছো। টাকা ছাড়া কেউ কাউকে চিনে না। আজ টাকা আছে বলে
যে কাউকে নাচানাচি করাতে পারবো আমি। ভালো লাগছে না, তুমি এখন যেতে পারো। আর ধন্যবাদ কেন দিচ্ছ? টাকার জন্যই তো সন্তান দিলাম, তাই এইটা দিয়ে লজ্জা দিও না। বাচ্চাকে দিয়ে কই যাবে, যাও। বাচ্চা নিয়ে পালানোর শখ? ফারিয়া চোখ বদ্ধ করে নেয়। ছেলেটার কথা সহ্য হচ্ছে না, তার শরীর জ্বলতেছে। সে কোন দুঃখে বাচ্চা নিয়ে পালিয়ে যাবে? বাচ্চাকে খাওয়াতে হবে, সেটা হয়তো ওনার মাথায় নাই। ফারিয়া দাঁতে দাঁত চেপে বলে, তোমার ছেলেকে তুমি খাওয়াই দাও, যাও। এটা থেকে অন্তত আমি শান্তি পাবো। বাব্বাটা একাই থাকো, আমার দরকার হবে না তো কারো। এখন থেকে ফিডার খাওয়াই দাও। তুমি আছো কি করতে? ভালো করে বললেই হয়। ভাগ্যিস ছেলেটা আমার মতো হয়েছে, না হয়তো আরও কথা শোনাতে জানি না। কোনোদিন বলবে এটা বাচ্চা তোমার না, আমাকে দাও। ফারিয়া হা হয়ে সব শুনতেছে, বিরক্ত হয়ে মুখ অন্যদিকে করে। আব্রাহাম বিরক্তিকর একটা চাহনি দিয়ে ছেলেকে এনে ফারিয়ার একটা হাতের উপর শুয়ে দেয়। আদর গলায় বলে, আমার হৃদকে খাওয়াই দাও, তারপর রেস্ট নিও। বিকালে তোমাকে বাসায় নিয়ে যাব। তাছাড়া এখন তোমার ঘুমানো উচিত। সারা রাত তো ঘুমাতে পারো নাই। রিত? হ্যাঁ, আমার ছেলের নাম রিত। পিচ্চি নাম। আমার বাবু তো পিচ্চি, তাই বুড়োদের মতো আব্দুল কাদের, রইস মোল্লা, খালেদ, মতি, করিম এসব নাম রাখতে পারবো না, তাই না? কারণ বিজনেসম্যানের ছেলের নাম সুন্দর রাখতে হবে। বড় হয়ে ছেলেটাকে ডাক্তার বানিও। নো, বিজনেসম্যান হবে। ডাক্তার সবচেয়ে বেইমান বেশি করে, সুন্দরভাবে মিথ্যা কথা গুছিয়ে বলতে পারে তারা। ডাক্তার কিন্তু তোমার রিতকে পৃথিবীর আলো দেখাতে সাহায্য করেছে, আর তাকেই তুমি খারাপ বলছো? অসুস্থ হলে ডাক্তার সেবা করবে তোমার। ঘৃণা করি ডাক্তারকে। আমি মরে গেলেও ডাক্তারের কাছে আসবো না। দেখে নিও তুমি। যদি মৃত্যুর 1 মিনিট আগেও জানতে পারি যে ডাক্তার দেখাতে আসলে আমি সুস্থ হব, তাও আসবো না। অদ্ভুত। আব্রাহাম হালকা হেসে কেবিন থেকে বেরিয়ে যায়। বাচ্চার সাথে সারাদিন কেটে যায় দুজনের। বিকেলে ফারিয়া আব্রাহাম বাসায় নিয়ে আসে। সারাদিন হৃদের সাথে দুষ্টুমি করে আব্রাহাম, এবং মূল কাজ ফারিয়া কাছে ঘেঁচতে দেয় না। শুধু খাওয়ানোর সময় ফারিয়া, বাচ্চার জামা কাপড় ধোয়া, গোসল করানো সব আব্রাহাম একাই করে। ফারিয়া সব দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। চোখ সামনে ছেলেটাকে তা থেকে হারিয়ে যাওয়া দেখতেছে সে। হৃদের বয়স এখন 6 মাস চলে। হামাগুড়ি করে সে বাবাইয়ের কাছে যেতে পারে। প্রথম বুলি বাবা দিয়ে শুরু করেছে তার। দুপুর 3টা। ফারিয়া খাওয়া দাওয়া করে ফোনটা হাতে নেয়। একবার মেঝেতে চোখ পড়ে। হৃদ তার বাবাইয়ের কোলে হাসাহাসি করতেছে। ফারিয়া মুনিরের কাছে ফোন। ভাইয়া, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। 2 মাস পর দেশে যাচ্ছি। সুস্থ হওয়ার পর এখানে জব জয়েন করলাম। তো স্যার বললো 2 মাস পর বাংলাদেশে একটা অফিসে ট্রান্সফার করে দিবে। এটা তো ভালো কথা। যাই হোক, ওই দেশে যা পাইছো সেটাই অনেক। এত টাকা পয়সা আমার ভালো লাগে না। যাদের টাকা বেশি তারা সুখী, কিন্তু অন্যদের সুখ ছিনিয়ে নিতে ওস্তাদ। কি হয়েছে হঠাৎ এমন কথা? তোর চোখ মুখ আবার শুকিয়ে গেছে দেখছি। 9-10 মাস আগে কেমন মোটা হয়েছিলি মনে আছে? মুনিরের কথায় অতীতে ফিরে যায় ফারিয়া। তখন সে 6 মাসের প্রেগনেন্ট ছিল। মুনিরের সাথে কথা বলা কালীন বলছিল, ফারিহা, তোকে কেমন জানি মোটা মোটা লাগতেছে। চোখ ফুলে গেছে নাকি? এমন হয়ে গেলি কিভাবে? কই, আমি তো ঠিক আছি ভাইয়া। তোমার পায়ের সাথে সাথে চোখও গেছে। ডাক্তারকে বলে দিও তোমার চোখের চিকিৎসা করে যেন, নয়তো এখানে এসে আমাকে চিনতে পারবে না। সবসময় এক লাইন বেশি বলিস না। ফোনটা কোথাও রেখে পুরোপুরিভাবে ক্যামেরার সামনে আয় তো, মাথা থেকে পা পর্যন্ত দেখি। ফারিয়া তখন চমকে উঠেছিল। পেট বড় হয়েছে। ভাইয়ার সামনে গেলেই বুঝতে পারতো কত কষ্ট করে সে ম্যানেজ করেছিল সবটা। মুনিরের ডাকে অতীত থেকে ফিরে আসে ফারিয়া। হালকা হেসে বলে, আমি ঠিক আছি ভাইয়া। 2য় বর্ষের এক্সাম সামনে, এর জন্য টেনশনে শুকিয়ে গেছি। যাই হোক, তাড়াতাড়ি ফিরে আয়। আমি ফোন রাখলাম। শোন। মুনিরের কোনো কথা ফারিয়া শোনে না। ফোনটা রেখে কপালে হাত রেখে চোখ বদ্ধ করে। আব্রাহাম তাকে বলে দিয়েছে আর 2 মাস পর এখান থেকে চলে যেতে হবে তাকে। এসব ভাবতে ভাবতে চোখ ঘুমের ভাব চলে আসে। হঠাৎ কপালে ঠোঁটের স্পর্শ পেয়ে চোখ খুলে তাকায় সে। আব্রাহাম, তোমার প্রতি আমার আর মায়ার পারিও না প্লিজ। হুটহাট জড়িয়ে ধরা, কিস করা একদম বিরক্ত লাগছে আমার। তোমাকে ছেড়ে গেলে এসব মিস করব। তুমি খুব ভালো ফারিহা। যদি কখনো বিয়ে করি তাহলে তোমাকে বিয়ে করব, কথা দিলাম। কিন্তু এই মুহূর্তে কোনো নারীর সঙ্গ আমার প্রয়োজন নেই। তোমার থেকে একটা জিনিস চাইলে দিবে? আসলে মূল্যবান কিছু না, তোমার কাছে সামান্য সেটা। কি বলো? সারাদিন ভেবে দেখি রাতে চেয়ে নিব। আব্রাহাম হালকা হেসে হৃদকে মাঝখানে শুয়ে দেয়। ফারিয়া কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙার সন্ধ্যার কিছুটা আগে ঘুম থেকে উঠে নামাজে বসতে পড়ে।
রাতে খাবার খাওয়া, রাতে নামাজ পড়া সব মিলিয়ে সময় কেটে যায়। এখন রাত 11টা। আব্রাহাম শুয়ে আছে, ফেসবুক স্ক্রল করতেছে। ফারিয়া হৃদকে অন্য পাশে দিয়ে আব্রাহামের কাছে ঘেঁষে শুয়ে পড়ে। আব্রাহাম উঠে গেলে ফারিয়া বাধা দেয়। আব্রাহামের বুকে হাত রেখে বলে, তখন তোমার থেকে কিছু চেয়েছিলাম, মনে আছে? আমি এখন চেয়ে নেই, না করতে পারবে না, আগে প্রমিস করো। তবে হ্যাঁ, সারা জীবন থাকতে চাইবো না। সরে যাও আর হৃদকে মাঝখানে দাও। তারপর কি বলবে বলো, কি চাও দিব। এত প্রমিস করতে হবে না, আমি কথা দিয়ে কথা রাখি। না, প্রমিস করো। আব্রাহাম দাঁতে দাঁত চেপে ফারিয়ার কথায় প্রমিস করে। ফারিয়া এবার আব্রাহামের খালি বুকে নাক ঘষে মুখের দিকে তাকিয়ে বলে, এই 2টা মাস তোমার সঙ্গ চাই আমি, তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই, তোমার আদর নিতে চাই। এটি কি রাখবে না? হঠাৎ এমন চাওয়া? শেষ চাওয়া। আব্রাহাম টেনে ফারিয়াকে নিজের সাথে মিশিয়ে নেয়। ফারিয়া হালকা হেসে আব্রাহামের সাথে তাল মিলায়। আব্রাহাম আদর মাইখে দেখে ফারিয়াকে। এভাবে কেটে যায় রাতটা। সকালে আব্রাহাম ঘন্টা 2-এর জন্য বাইরে যায়। ফারিয়া এই সুযোগে কাজে লাগিয়ে আয়ানের রুমে যায়। আজ সে আব্রাহামের অতীত সম্পর্কে জানবে বলে ঠিক করে। আয়ান রুমে গিয়ে সোফায় বসে। এই প্রথম সে আয়ানের সাথে কথা বলবে। একাই বাড়িতে থাকে সবাই, অথচ কখনো কথা হয়নি। ফারিয়া সালাম দিয়ে বলে, আব্রাহামের অতীত সম্পর্কে জানতে চাই আমি। কেন ও মেয়েদের ঘৃণা করে? কেন আমার সাথে এমন চুক্তি করলো? 1 বছর পেরিয়ে গেল, তবু ওর মন জয় করতে পারি নাই আমি। এসবের কারণ কি? আয়ান হালকা হেসে মনকে রাজি করিয়ে নেয়। তার জন্য যদি তার বেস্ট ফ্রেন্ডের সংসার টিকে থাকে তাহলে তো ভালোই হবে। তাই বলতে শুরু করে, শুরুটা আরো 10 বছর আগে। এসএসসির পর একটা মেয়ের প্রেমে পড়ে আব্রাহাম। মেয়েটাও কম না, দুজন দুজনকে অনেক ভালোবাসতো। আব্রাহামের পরিবার সবকিছু জানতো। মেয়েটা গরিব ফ্যামিলির ছিল, ইচ্ছে ছিল একজন ডক্টর হবে। আব্রাহাম প্রাণপ্রিয় প্রেমিকার কথা ফেলতে পারে না। ইন্টার শেষে মেডিকেল এক্সাম দিয়ে টিকে যায়। সব পড়াশোনার খরচ আব্রাহাম বহন করে। সব ভালোই চলছিল। তো সেবার আব্রাহামের প্রেমিকার সাথে এক্সাম দিয়ে যে প্রথম হয়েছিল, তো মেয়েটা সেই ছেলেটার প্রেমে পড়ে যায়। আস্তে আস্তে এতটা খারাপ সম্পর্ক হয়ে গেল যে আব্রাহামকে না জানিয়ে মেয়েটা সেই ছেলেটাকে নিয়ে বিয়ে করে। মানে এত বছরের প্রেম কিভাবে ভুলে যায় মানুষ? কিন্তু তাই বলে আব্রাহাম এমন সিদ্ধান্ত কেন নেবে? সব মেয়ে তো এক না। কথার মাঝে কথা বলো না। আব্রাহাম ওর প্রেমিকার পা ধরে ফিরে আসতে বলে, কিন্তু ফিরে আসে না। তারপর থেকে আব্রাহাম মেয়েদের সহ্য করতে পারে না, ঘৃণা করে ও। এত ভালোবাসার পরও যাকে পায় না সে কেমন। আস্তে আস্তে আব্রাহাম একা হয়ে যায়। মেয়েদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। কিন্তু বাসা থেকে বিয়ে চাপ দিচ্ছে তাকে, কিন্তু সে বিয়ে করবে না। তারপর থেকে এখানে আমরা দুজনে থাকি। বুঝলাম, কিন্তু চুক্তির কারণ কি? বিয়ে করবে না তো করবে না, এমন নাটক করার মানে কি? অসহায়ত্বের সুযোগ কাজে লাগালো কেন? আর বাচ্চা নেওয়ার ভূত মাথায় চাপলো কিভাবে? সবার একটা কথা, বংশের মান রক্ষা করতে হবে। নাতি নাতনির মুখ দেখবে। আব্রাহাম এভাবে ঠকে যাওয়ার পর বাচ্চা দত্তক নিতেও ভয় পায়। তাই সিদ্ধান্ত নেয় চুক্তি বিয়ে করবে। তারপর বাকিটা তুমি জানো। সংক্ষিপ্ত করেই বললাম। এখন আব্রাহাম আসবে, নিজের রুমে যাও। ধন্যবাদ। তবে মনে হয় না আমি আব্রাহামের সাথে সারা জীবন থাকতে পারবো। আপনি একটু ওকে বুঝিয়ে বলুন। হৃদকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমি তোর মা। অনেক বলেছি আমি, কিন্তু ও মানতে নারাজ। সংসারও করতে চায় না। তবে একটা সিক্রেট কথা বলতে পারি তোমাকে। সেটা জানার পর অবশ্যই আমিও অবাক হয়েছিলাম। কি? আব্রাহাম তোমাকে ভালোবাসে। অভিমানে মিশে আছো তুমি ওর। ওর অভিমানে তুমি মিশে আছো। তোমার প্রতি ওর অনেক অভিমান। তুমি ভালো, কিন্তু টাকার লোভে বাচ্চা দিতে রাজি হয়েছ। এটা ওর খারাপ লাগে। ও ভাবে তুমিও বেঈমান। মানে আমি বেইমানের কি করলাম? আর টাকার লোভ আব্রাহাম আমাকে দেখায়নি এমনি এমনি। আমি বিপদে ছিলাম, সেটা কাজে লাগিয়েছেন আপনারা। আর এখন সব দোষ আমার। বাবা মা মরা ভাইটা আমাকে মানুষ করেছে, তাকে চোখের সামনে মরে যেতে দেখতাম? আব্রাহাম এটা বুঝতে চায় না। তবে তোমার প্রতি ও দুর্বল। দেখো, 2টা মাস তোমার হাতে আছে, যদি পারো নিজের করে নাও। বাপের কিছু ছাড়ে নাই। আরে বেটা, তুই তো একটু মা পাগল হতে পারিস, যাতে তোর বাপ আমাকে রেখে দেয় তোর জন্য। কিন্তু না, উনি বাপ পাগল। আমার ছেলের কাছে আমার নামে কুমন্তব্য করা হচ্ছে নাকি? লাভ নাই, ছেলেটা আমার। তাই যত যাই বলো না কেন, হৃদ সোনা আমার কাছেই থাকবে। আব্রাহাম ভালোবাসেন আমাকে? আব্রাহাম কথা শুনতে পেল কিনা ফারিয়া বুঝতে পারে না। আব্রাহাম জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকে। ফারিয়া বিরক্তি নিয়ে উঠে বসে। হৃদকে কোলে নিয়ে ব্যালকনিতে যায়। বাইরে হালকা বাতাস বইছে। আব্রাহাম একদম গোসল করে বের হয়। বিছানায় তাকিয়ে হৃদকে না দেখে ব্যালকনিতে তাকায়। হাতে তোয়ালে নিয়ে ব্যালকনিতে যায়। এখনো গরম পড়ে নাই পুরোপুরিভাবে।
আর তুমি রিতকে নিয়ে বেলকনিতে আসছো কেন? ঠান্ডা লেগে যাবে। 12টা পার হয়ে গেছে, গিয়ে গোসল করে নাও। আমি রিতকে গোসল করিয়ে দিচ্ছি। গোসল করে আসছো তুমি? আমি রিতকে গোসল করে দিই আজকে। রিদ আজ আমার সাথে গোসল করবে। দাও, কয়দিন পর তো চলেই যাব। আর আমি গোসল করব না, সকালে করছি, এখন ঠান্ডা লাগবে। গুদর। কি? ফারিহা হা হয়ে আব্রাহামকে দেখে। আব্রাহাম সেদিকে পাত্তা না দিয়ে রিতকে গোসল করাতে নিয়ে যায়। গোসল করিয়ে হালকা খাবার খেয়ে নেয়, সাথে রিতকেও খাইয়ে দেয়। তারপর দুজনে শুয়ে পড়ে। আব্রাহাম চোখ বদ্ধ করেছিল। ফারিহা আব্রাহামের এসব কাণ্ড দেখে বিরক্ত হয়। ঘুমিয়ে পড়েছে দেখে পাশ হয়ে ফল কাটা ছুরি নেয়। রেগে মিশে মিশে আব্রাহামকে মারার জন্য সেটা তোলে। ভাবে এমন করলে যদি রাগ কম, কিন্তু মারতে যাওয়া মাত্রই আব্রাহাম চোখ খুলে লাফিয়ে ওঠে। আব্রাহাম অবাক হয়ে বলে, ফারিহা, তুমি আমাকে খুন করতে চাচ্ছ? এতদিন কালসাপ বাড়িতে পুষে রেখেছি আমি। বাহ বাহ, আসলেই মেয়েরা বেইমান। নিজের স্বার্থ হাসিল হলে আর সেই ব্যক্তিকে দেখে না যে তাকে সফল হতে সাহায্য করেছে। তো তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি তো জাস্ট মজা করছিলাম। তোমার উপর রেগে আছে সেজন্য এমনি মারার মতো করে হাত তুলি। প্লিজ ভুল বুঝো না আমাকে। থাক, এসব নাটক আর করতে হবে না। মেয়েদের বিষয়ে ভালোভাবে জানা আছে আমার। হ্যাঁ, মেরে দিও। এমন বেইমানি আর ছলনা নিয়ে বাঁচতে চাই না। আব্রাহাম প্লিজ, বেশি বুঝতে যাচ্ছ কেন? তোমাকে মারার হলে রাতে মারতে পারতাম। আমি এমনি মজা করছিলাম। বেশি বুঝতে চাও কেন? ভালোবাসি তোমাকে আমি। আমি তোমার হব না দেখে এমন করছো, কিন্তু ভেবেছিলাম তোমাকে নিজের সাথে রাখবো, হৃদের জন্য না, আমার জন্য। কিন্তু না, আর কখনো তোমাকে রাখার সিদ্ধান্ত নিব না। আব্রাহাম, 2 মাস সময় তোমার কাছে, নিজের সব গোছাতে শুরু করো। 2 মাস পর এই শহরে তোমাকে দেখতে চাই না। যদি দেখি তোমার ভাইকে শেষ করতে সময় নিব না। ফারিহা কেঁদে দেয়। কেন মজা করতে গেল সেটা ভেবে নিজের উপর রাগ উঠতেছে। আব্রাহাম রিতকে বুকের সাথে চেপে ধরে। তারপর রিতকে মেরে ফেলবে না তো ভয়ে তাকে মন জেগে বসেছে। ফারিহা আব্রাহামের কাছ থেকে সরে যায়। সোফা বসে চোখ বদ্ধ করে সারাদিন দুজনের অভিমান কেটে যায়। রাতে ঘুমানোর সময় ফারিহা আব্রাহামের পাশে ঘুমাতে গেলে আব্রাহাম রেখে বলে, আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না কখনো। ঘৃণা করি আমি তোমাকে, তোমার মতো মেয়েদের। আমার থেকে দূরে থাক। রিতকে মাঝখানে দাও, নয়তো কি করি ভাবতে পারতে না। প্লিজ রেগে থেকো না। আর এমন করছো কেন? তুমি ছোট বাচ্চা না, সব বোঝো, তবুও এমন করে আছো কেন? আমার কথা শোনো। কথা কানে যায়নি। মনিরকে দেশে ফিরতে চাই নাকি পার্মানেন্টভাবে ওখানে থাকার ব্যবস্থা করে দিব, কোনটা? ফারিহা সলসল চোখ নিয়ে আব্রাহামের দিকে তাকায়। ছেলেটা এত জেদি কেন? একটুও ওকে বুঝতে চায় না। ফারিহা অন্য পাশে ফিরে শুয়ে পড়ে। এভাবে কেটে যাচ্ছে সময়। হৃদ এখন পুরোপুরি বাবার ভক্ত। মা ছাড়া এখন থাকতে পারে সে। কেটে গেছে এর মাঝে 2 মাস। ফারিহা বুক দুক দুক করা শুরু করে হয়েছে। আব্রাহাম নিজে তার জন্য অন্য একটা শহর বাসা ভাড়া করেছে। এই শহর ছেড়ে তাকে যেতে হবে। আব্রাহাম তার কথা অটল, অথচ ফারিহা ভাবতেছে আব্রাহাম তাকে বাধা দিবে, সারা জীবনের জন্য তাকে নিজের কাছে রাখবে। গাড়ি চলে এসেছে আর মনির দেশে আসবে আজ। রেডি আছো? এখন চলো এগিয়ে দিয়ে আসি। তোমাকে এই শহরে যেন কখনো না দেখি। ভুলে যাবে হৃদের কথা। আজ থেকে তুমি আগের মতো সিঙ্গেল। তুমি বিবাহিত, এটা কেউ জানবে না। আব্রাহাম, তোমার কাছে রেখে দাও আমাকে। তোমার কাছে থাকতে চাই সারা জীবন। তোমার কেয়ারিং, ভালোবাসা সব নিয়ে বাঁচতে চাই আমি। তোমাকে না পেলে আমি মরে যাব। নাটক শেষ, তাহলে যেতে পারো। তোমার ছেলের মা না হয়ে ওর কাজের লোক করে রাখো আমাকে প্লিজ। ওকে ছাড়া কিভাবে থাকবো আমি? আমি তোকে জন্ম দিয়েছি। পা ছাড়ো, আমার কিন্তু বিরক্ত লাগছে এসব। এমন নাটক পছন্দ না আমার। ফারিহা আব্রাহামের পা ধরে শক্ত করে বসে আছে। আব্রাহাম পা সামনে এগিয়ে যেতে পারতেছে না। ফারিহা পা ধরে কেঁদে কেঁদে বলতেছে, আব্রাহাম, দয়া করো আমার উপর। কখনো তোমার বউ হওয়ার চেষ্টা করব না, হৃদের মা হব না। ওর তো দেখাশোনার জন্য একজন প্রয়োজন, তাই না? তোমার দাসী হয়ে থাকতে চাই আমি। আমি মা বাবার সাথে থাকবো। আমার সন্তানের দেখাশোনার দায়িত্ব আমি নিতে পারি। বরং তোমার কখনো সাহায্য লাগলে জানিও, যে কোনো সময় সাহায্য পাবে আমার থেকে। আব্রাহাম, এত পাষাণ হচ্ছ কেন? প্লিজ আমাকে দয়া করো, রেখে দাও তোমার কাছে আমি হৃদের মা। ছোট হৃদ এসব দেখে কেঁদে দেয়। ফারিয়া আব্রাহামের পা ছেড়ে উঠে হৃদকে কোলে নিতে চায়, কিন্তু আব্রাহাম সরে যায়। অতিরিক্ত চিন্তায় ফারিয়া সেখানে সেন্সলেস হয়ে পড়ে। যখন জ্ঞান ফেরে তখন নিজেকে
অন্য একটা শহরে আবিষ্কার করে। সেই অবস্থা তাকে আব্রাহাম গাড়িতে উঠিয়ে দিয়েছে, তারপর নিজে এসে ফারিয়াকে রেখে গেছে। ফারিয়া এখনো কেঁদে যাচ্ছে, কই থেকে কি হয়ে গেল। আব্রাহাম এতটা জেদি বুঝে উঠতে পারেনি সে। রাত লেগে এসেছে, মুনির বারবার ফোন দিচ্ছে ফারিয়ার কাছে। ফারিয়া ফোন রিসিভ করে কিছুক্ষণ কথা বলে। মুনির চলে এসেছে বাংলাদেশে। ফারিয়া ফ্রেশ হয়ে নিজেকে পরিপাটি করে, পেটে হাত দিয়ে কিছুক্ষণ বিড়বিড় করে। অপরদিকে আব্রাহাম, তুই কাজটা মোটেও ঠিক করিস নাই। মেয়েটা তোর কাছে ভিক্ষা চাইছে থাকার জন্য, অথচ তুই ওকে বাড়ি থেকে বের করে দিলি। হৃদকে সত্যি মা ছাড়া থাকতে পারবে? কিছু মা বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, সেই সন্তান কি মা ছাড়া বড় হয় না? এসব বিষয়ে কথা বলতে চাই না। মা বাবার সাথে থাকছি আজ থেকে, রেডি হ। তুই পাষাণ, মেয়েটা তোর পায়ে পড়তে দ্বিধাবোধ করে নেই। আমিও একসময় কারো পায়ে পড়েছিলাম, তখন সে ফিরে তাকায়নি, তাই এসব আমার কাছে এখন নাটক মনে হয়। আয়ান রেগে সেখান থেকে উঠে যায়। সবকিছু তার কাছে অসহ্য লাগতেছে। আব্রাহাম এমন এক বোরকা দেখে বিরক্ত হয়। তারপর কয়েকদিন পর তার বিয়ে। আব্রাহাম বিয়ে করবে না দেখে এখন তাকে বিয়ে করতে হচ্ছে। মুনির বাসায় ফিরে রাত 3টার পর। ফারিয়া ভাইয়ার সাথে কিছুক্ষণ কথা বলে নিজেকে রুমে ঘুমিয়ে পড়ে। বারবার নিজেকে অপরাধী মনে হচ্ছে তার পেটে বেড়ে উঠতেছে আরো একটা প্রাণ। অনেক ভেবে সে এই সিদ্ধান্ত নিয়েছিল। সে নিজেও কখনো বিয়ে করতে চায় না। আর পরের দিন সকালে ফারিয়া ভয়ে ভয়ে মুনিরকে সব খুলে বলে। তারপর 3 মাস মুনির ফারিয়ার সাথে কথা বলে নাই। আস্তে আস্তে সব স্বাভাবিক হতে থাকে। মুনিরও বিয়ে করে। সুন্দরভাবে কেটে যায় সময়গুলো। আয়ুষী, আমার বেঁচে থাকার জন্য তুই হলেই হবে। তোকে নিয়ে কাটিয়ে দেবো সারা জীবন। তোর বাবাই যেমন তোর ভাইকে নিয়ে কাটাবে জীবন, আমিও পারবো তোকে নিয়ে কাটাতে আমরণ। তুই আমার সব, সোনা। ফারিয়া ফুটফুটে এক কন্যা সন্তান কোলে নিয়ে ছাদে বসে আছে। কেটে গেছে আরো সময়। আজ সে এক কন্যা সন্তানের মা। এরপর কি হবে সেটা হয়তো নিজেও জানে না। এভাবে কেটে যাচ্ছে বছরের পর বছর। এই সময় এসেছে কি, যে সময় আবারও মুখোমুখি হতে হবে তাদের। ফারিয়া চিৎকার দিয়ে ঘুম থেকে ওঠে। পাশে আব্রাহাম ছিল। ফারিয়া চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। তার রুমের লাইট জ্বালিয়ে ফারিয়ার দিকে তাকায়। থেকে ফুপিয়ে ফুপিয়ে কেটে উঠতেছে সে। আব্রাহাম ফারিয়ার পাশে গিয়ে জড়িয়ে ধরে। ফারিয়া 2 হাতে আব্রাহামকে খামচে ধরে। আব্রাহাম অবাক হয়ে বলে, কি হয়েছে তোমার? এত ভয় পাচ্ছ কেন? ফারিহা, এই ফারিহা, কথা বলো। কি হয়েছে তোমার? এই, আমার দিকে তাকাও, দেখো কিছু হয়নি, কাঁদছো কেন? ফারিয়া আব্রাহামের দিকে তাকায়। দেখে একবার সে নিজে বেডে আছে। আর এখন রাত। ঘড়িতে কয়েকবার চোখ বুলায়। বেশ কিছুক্ষণ আব্রাহামকে পরখ করে সে। তারপর ভাবে সে এতক্ষণ স্বপ্ন দেখতেছিল। এবার ফারিয়া আব্রাহামের একদম কাছে গিয়ে বলে, আব্রাহাম, আমাকে ছেড়ে দিবে না তো তুমি? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হৃদের জন্য আমাকে রেখে দাও প্লিজ। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি ইচ্ছে করে তোমাকে মারতে চাইনি। আচ্ছা বাবা, সেটা নিয়ে ভাবতে গেছো কেন? কিছু ভাবলেই ভয় পাও তুমি, জানো না? সরি, কালকের জন্য হৃদের ঘুম ভেঙে যাবে। কান্না করো না, শান্ত মেয়ের মতো ঘুমাও। তুমি আমাকে ডিভোর্স দিবে না? সত্যি করে বলো। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? তোমার মতো আমাকে কে আগলিয়ে রাখবে? আমি অসহায় ছিলাম, সেই জন্য তোমার শর্তে রাজি ছিলাম। আমি এত কিছু তখন ভেবে দেখি নাই। প্লিজ আমাকে ছেড়ে দিও না, প্লিজ। আচ্ছা, সেসব নিয়ে কাল কথা বলি, এখন একটু ঘুমাও। আমার মাথা ব্যথা করতেছে, সকালে আবার অফিস যেতে হবে। পানি খেয়ে ঘুমাও। স্বপ্ন দেখছো? স্বপ্ন কখনো সত্যি হয় না। তুমি সত্যিই ভালো না আব্রাহাম। আমাকে একটুও বুঝতে চাও না। তোমাকে ছাড়া আমি অসহায় হয়ে পড়বো। হৃদের জন্মটা ভুল ছিল। তুমি আমাকে এতটা মাসেও চিনলে না। আব্রাহাম ফারিয়ার কথায় কান না দিয়ে অপর পাশে শুয়ে পড়ে। ফারিয়া কিছুক্ষণ বসে থাকে। হৃদকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। হৃদ নড়ে উঠলে কপালে কিস করে পাশে শুয়ে পড়ে। আব্রাহাম লাইট অফ করে অন্ধকারে ফারিয়ার মুখ দিয়ে তাকায়। মেয়েটা ভয় পেয়েছে বুঝতে পারে। এত ভয় না পেলে এভাবে চিৎকার দিত না। সে তো জানে ফারিয়া টেনশন করলে খারাপ স্বপ্ন দেখে। সেটা অবশ্য স্বপ্ন বলা যায় না, নিজে কল্পনা সবটা। খুব ভোরে আব্রাহামের ঘুম ভেঙে যায়। প্ল্যান অনুযায়ী বাড়ি সাজাতে শুরু করে। এর মাঝে মুনির চলে আসছে। আব্রাহাম মুনিরের সাথে ভালো মন্দ কথা বলে কাজে লেগে পড়ে। বেলা হতে হতেই আব্রাহামের বাড়ির সবাই চলে আসে। হৃদ কান্নার শব্দে ফারিয়ার ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা বাজে। এতক্ষণ সে ঘুমেছিল। হৃদের দিকে তাকায়। হৃদ তার বুকে বরাবর মুখ ঘষে ফারিয়া হৃদকে বুকে টেনে নেয়। হৃদও খাওয়াতে থাকে। হুট করে আব্রাহাম ভিতরে প্রবেশ করে। ফারিয়া থতমত খেয়ে যায়। শরীরে কাপড় দিয়ে ঠিক করে। আব্রাহাম ভুরু কুচকে বলে, মনে হয় আমি অচেনা কেউ। যাই হোক, মহারানীর ঘুম ভেঙে গেলে একটু উঠবেন প্লিজ। আপনার জন্য আপনার প্রজার অপেক্ষা করছে, তাদের একটু দর্শন দিয়ে আমাকে ধন্য করুন। আজ্ঞা সেনাবাহিনী, আপনি আমার জন্য খাবার নিয়ে আসুন। মহারানী তো আজ চলে যাবে। রুমে কি খাবার দেওয়া যাবে তাকে? নিজ হাতে খাইয়ে দিলেও
আরো খুশি হব। বেশি কথা না বলে উঠো। আজকে বাড়ি থেকে চলে যাবে মনে নাই? তাও আমার সাথে বেখায়াপনা না করে থাকতে পারো না? হৃদের খাওয়া হলে নিচে আসো। বেলা 12টা পর্যন্ত ঘুমাই। আমার কাছে এত সুখ অন্য কারো কাছে পেলে জানিও। ব্যাপার কি? বাড়িতে আজ এত মানুষের আনাগোনা কেন? আয়ান ভাইয়া নিচ থেকে আজ কথা বলতে আসছে আমার সাথে। জানি না কি হবে আজ। আমার তো জায়গা হবে না, সেটা জানি। বিড়বিড় না করে উঠো। ফারিয়া অবাক হয়ে যায় সবার ব্যবহারে। উঠে ফ্রেশ হয়ে হৃদকে কোলে নিয়ে বাইরে যায়। তার ভাইকে বসে থাকতে দেখে বোকা বনে যায়। এখানে হচ্ছেটা কি? ভয়ে ভয়ে সোফায় গিয়ে বসে। মুনির এসে হেসে হেসে কিছুক্ষণ কথা বলে। তারপর তার শ্বশুর শাশুড়ি এসে একটা রুমে নিয়ে যায়। কয়েকজন মেয়ে এসে বউ সাজিয়ে দেয়। সে হাবলার মতো সব দেখে। শেষ উপায় না পেয়ে বলে বসে, এখানে হচ্ছেটা কি আমাকে বলা যাবে কি? কেউ কিছু বলছেন না কেন? আজব তো। আমাকে কি বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়ানো হবে? তাহলে আমি বিয়ে করব না। ছাড়ুন আমাকে, আমি ছোট বাচ্চা না যে ধরে রাখবেন। মিসেস, আমার সাথে আপনার বিয়ে। এভাবে কেঁদে মেকআপ নষ্ট করবেন না প্লিজ। আপনাকে আমার কাছে রেখে দিব সারা জীবনের জন্য। আপনি আমার হয়ে থাকবেন, শুধু আমার, আমার হৃদের মা। বিয়ে, তাও তোমার সাথে? সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার সাথে তোমরা সবাই মজা করছো না তো? তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। মজা করতে যাব কেন? তুমি তো আর আমার শালি না। সত্যি তোমার সাথে আমার বিয়ে হবে আজ। 2বার বিয়ে কে করতে পারে? হ্যাঁ, এক বউকে 2বার বিয়ে করব আমি? ফারিয়া সবার সামনে আব্রাহামকে জড়িয়ে ধরে। ইস, এটা যে সত্যি তার বিশ্বাস হচ্ছে না। ছোটখাটো আয়োজনে বিয়েটা হয়েছে তাদের। এই বাড়িতে ছেড়ে শ্বশুরবাড়ি পা রাখে আজ ফারিয়া। আলাদা একটা অনুভূতি কাজ করতেছে আজ তার মাঝে। ইস, মানুষটা তাকে অপমান করেছে ভাবতেই যেন সে আকাশে উঠতেছে। রাত 10টা, সবাই খাওয়া দাওয়া করার জন্য ড্রয়িং রুমে হাজির হয়। ফারিয়া নিজেও সবার সামনে খাবার খেতে বসে। এক লোকমা ভাত মুখে দিতেই বমি পায় তার। আব্রাহাম ভুরু কুঁচকে তার দিকে তাকায়। বেসিন দেখে দিলে ভারিয়া সেদিকে দৌড় দেয়। গড় করে বমি করে দেয়। কয়েকদিন থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, শরীর দুর্বল হয়ে পড়েছে। ফিরে এসে সোফায় বসতে যাবে তখন সেন্সলেস হয়ে পড়ে। আব্রাহাম হাত ধুয়ে ফারিয়ার কাছে দৌড় আসে, সোফায় শুয়ে দেয়। পরিবারের ডাক্তার ফোন দেয়। কিছুক্ষণ মধ্যে ডাক্তার চলে আসে। ফারিয়াকে কিছু প্রশ্ন করে, তারপর মুখে হাসি এনে বলে। কথাটা শুনে আব্রাহাম অবাক হয়ে ফারিয়ার দিকে তাকায়। চোখ মুখ শক্ত করে ফারিয়াকে দেখে সে। ফারিয়া বিড়বিড় করে বলে, আল্লাহ, আব্রাহাম যেভাবে তাকিয়ে আছে আমাকে যেন আবার বকাবকি না করে। আমি তো ভেবেছিলাম সে আমাকে ছেড়ে দিবে। তার জন্যই তো একটা বাচ্চা নিয়েছিলাম, যাতে সেই সন্তান নিয়ে বাকি সময় কাটাতে পারি। আচ্ছা, আপনি এখন আসতে পারেন। কথা বলে ডাক্তারকে এগিয়ে দিয়ে আসে। ফারিয়া সবাই কংগ্রেস জানায়। সবাই মুখে হাসি থাকলেও আব্রাহামের মুখে হাসি নেই। সবার খাওয়া দাওয়া হলে যে সবার বাসায় চলে যায়। রাত 11টার সময় নিজের রুমে যায় আব্রাহাম। ফারিয়া তখন হৃদকে শুয়ে দিচ্ছিল। আব্রাহামকে দেখে এগিয়ে আসে। আব্রাহাম হাত ঝাড়া দিয়ে বলে, এটার মানে কি ফারিহা? হৃদের বয়স মাত্র 8 মাস চলে, আর তুমি এখনই বাচ্চা নিলে? এই জন্য কাছে আসতে চাইনি। বাচ্চা নষ্ট করবে। হৃদ আছে আমার, আর কারো দরকার নেই। রাগ করো না প্লিজ, আমার কথাটা শোনো। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিবে, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সেই কারণেই বাচ্চা ইচ্ছে করে নেই, যাতে চলে যাওয়ার পর তাকে নিয়ে থাকতে পারি। আর কিছু ভাবো নাই? একসাথে 2টা কিভাবে সামলাও আমিও দেখব। বিরক্ত করো না, যাও ঘুমাও। আচ্ছা, এত কিছু হলো যে কিভাবে কি সবটা আমাকে বলো। আর ভাইয়া কিভাবে সবটা জানতে পারলো? আমি তো এসবের কিছুই জানতাম না। এমনকি কালকেও আমার সাথে খারাপ ব্যবহার করছো তুমি। হৃদ জন্মের পর তোমার প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ি। আমার বিরুদ্ধে তুমি যেতে না, হৃদের খেয়াল রাখতে, সব সময় আমার খেয়াল রাখতে, সব মিলিয়ে একটা ভালো লাগা কাজ করে। তখনই মুনির ভাইয়াকে সবটা বলে দিই। প্রথম উনি রাগ করলেও পরে ঠিকই মেনে নেয়। মা বাবাকে কাল সব বলি। আজ নতুন করে বিয়ে করলাম, কারণ চুক্তি হিসেবে আজ আমাদের সম্পর্ক শেষ হয়েছিল। বাহ, তলে তলে দেখি টেম্পো চালাও। যাই হোক, হৃদ ঘুমিয়ে গেছে। চলো ছাদে গিয়ে একটু প্রেম করি। এর আগে প্রথম রাতটা তো নিজের মতো কাটিয়েছ, এবার না হয় আমার মতো করে কাটালে। ইচ্ছে করছে না, টায়ার্ড অনেক আমি। তুমি তোমার দ্বিতীয় বাচ্চাকে নিয়ে সুখে থাকো। এমনি বলি না, মেয়ে মানুষ বেইমান, একটা থাকতে আর একটা ধরে। থুরবাল, অযথা একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু করছো। যাও ঘুমাও, একদম আমার কাছে আসবে না। আমি নতুন করে বিয়ে করব, তোমার মতো কাউকে চাই না আমার। অসভ্য। আমি অসভ্য? তাহলে অসভ্য হই একটু, কি বলো?
আব্রাহাম ফারিয়ার কোমর জড়িয়ে কথাটা বলে। ফারিয়া লাফাতে শুরু করে। আব্রাহাম আরো শক্ত করে নেয়, নিজের সাথে চেপে ধরে। ফারিয়া গলায় কপ 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 কয়েকটা কিস করে দেয়। ফারিয়া ধাক্কা দিলে আব্রাহাম কিছুটা নড়ে চড়ে ওঠে, কিন্তু ফারিয়াকে ছাড়ে না। ঠোঁটে কিস করতে থাকে। প্রায় 2 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, আরও একটা বাচ্চা নিব চলো। বাচ্চার পিঠে বাচ্চা দারুণ না? আমার আপত্তি নাই। আমার কি, আমি তো বউকে আদর করতে পারবো। আসো বেবি, কাম কাম। এই না ছাড়ো, আমার না প্রচুর ঘুম পেয়েছে। এই দেখো আমার চোখ বন্ধ হয়ে আসছে। তুমি কি বলছো শুনতে পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। হৃদ ঘুম থেকে জেগে যাবে, ছাড়ো। পালাতে চাচ্ছ? ফারিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আব্রাহাম খিলখিল করে হেসে ওঠে। ফারিয়া নিজেও হেসে ফেলে। আব্রাহাম ফারিয়াকে কোলে নেয়। বেডে গিয়ে নাইট অফ করে দিয়ে ফিসফিস করে বলে, দ্বিতীয়বার তোমাকে ভালোবেসেছি আমি, তৃতীয় কাউকে চাই না। আর আমি তোমাকে শেষ পর্যন্ত রেখে দিব, ভালোবেসে সবসময় পাশে রব। তুমি আমার শেষ প্রিয়, তুমি আমার প্রিয় মানুষ হয়ে রবে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমিও ভালোবাসি হৃদের বাবাকে, ভালোবাসবো দ্বিতীয় বাবুর আব্বুকে।